গল্প হয়তো তোমার জন্য। গল্পের তৃতীয় ও শেষ অংশ। লেখনীতে সাদিয়া তাসনিম। সন্ধ্যার আকাশ ধীরে ধীরে নিজের রং বদলাচ্ছে। গোধূলির আলো চারপাশে এক নরম মায়া ছড়িয়ে দিচ্ছে। পশ্চিম আকাশে মেঘের খণ্ডগুলো কমলা আর লালের মেশালে যেমন আগুনের শিখার মতো জ্বলজ্বল করে, ঠিক এখন তেমনই করছে। তালুকদার বাড়ির উঠোনে এখন এক জমজমাট অবস্থা। উপস্থিত সকলে যেন মেলার আনন্দে বুঁদ। সৌহার্দ্য আর সাইদ তাদের মেলায় নিয়ে যাচ্ছে বলে বাড়ির বড়রা অনুমতি দিয়েছে। শুভা মেলায় যেতে চাইছিল না, কিন্তু তাসনিয়া আর সাজকে সেভাবে চেপে ধরেছে যে সে না করতে পারেনি। শুভা প্রস্তুত হয়ে উঠানে দাঁড়িয়ে আছে। সাজ আর তাসনিয়া নিজেদের ওড়না ঠিক করতে ব্যস্ত। এতক্ষণ সাজগোছো করার পরেও দুইটা মেয়ের জন্য মন ভরছে না। লুবনা ছোট্ট চঞ্চল মনুষ্যটি আনন্দে পাখির মতো লাফিয়ে বেড়াচ্ছে এদিকে ওদিকে। সৌহার্দ্য বাইক স্টার্ট দিচ্ছে, কিন্তু তার চোখ বারবার সাজের দিকে। সৌহার্দ্য নিজের কাজটা করতে করতে সাজের দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলে উঠল, তুই উঠবি নাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানেই রাত পার করবি? সৌহার্দ্য কথাটা শুনে সাজ বিরক্ত হলো। সে নিজের ওড়নাটা ঠিক করতে করতে রুষ্ট কণ্ঠে সৌহার্দ্য দিকে তাকিয়ে বিরক্ত ভর্তি মুখে জবাব দিল, যাওয়ার প্ল্যান না থাকলে এখানে দাঁড়িয়ে আছি কেন? সৌহার্দ্য সাজের কথাটা শুনে সাজের কথাটায় কান দিল না। সে তাসনিয়া আর শুভাকে উদ্দেশ্য করে বলে উঠল, বাবা তোরা তাড়াতাড়ি সাইদের বাইকে ওঠ নাকি? দেরি করে গেলে আসতে দেরি হয়ে যাবে। সাজ, লুবনা তোরাও তাড়াতাড়ি ওঠ প্লিজ। তারা সকলে সৌহার্দ্যের কথাটা শুনল। কোনো কথা না বাড়িয়ে ধীরে ধীরে সাইদের বাইকের পেছনে উঠে বসল তাসনিয়া আর শুভা। লুবনাও ঝটপট সৌহার্দ্যের বাইকে উঠে পড়ল, কিন্তু সাজ বাইকে উঠার সময় বিপত্তি সৃষ্টি করল। সাজের ওড়নার এক প্রান্ত বাইকের হ্যান্ডেলে আটকে গেল। শুধু আটকে গেলে না হয় হতো, কিন্তু কি হলো? সেটার 1 ইঞ্চি পরিমাণ ছিঁড়েও গেল। সাজ সেটা দেখে নিজের চোখ বড় বড় করে নিল। অন্যদিকে লুবনা সেটা দেখে খিলখিলিয়ে হেসে উঠল এবং মৃদু কণ্ঠে বলল, সৌহার্দ্য ভাই, তোমার সাজবাতি আবারও নিজের ওড়না ছিঁড়েছে, দেখো। সৌহার্দ্য লুবনার কথাটা শুনে নিজের ঘাড় ঘুরিয়ে পিছনে সাজের দিকে তাকালো। এই মেয়েটাকে নিয়ে সে আর পারে না। এই মেয়েটা এমন কেন? এর আগেও কতবার যে সাজ নিজের ওড়না ছিঁড়েছে এভাবে, তা বলার বাহিরে। আগে সৌহার্দ্য সহ বাড়ির বড় ছোট সকলেই সাজকে কথা শোনালেও মেয়েটা ঠিক হলো না। যখনই বাইকে উঠবে তখনই কিছু না কিছু ঘটতেই থাকে। সৌহার্দ্যের সাজের উপর রাগ হলেও তা প্রকাশ করল না। সাজের দিকে আড়চোখে তাকিয়ে কিছুটা গম্ভীর কণ্ঠে বলে উঠল, এই যে ম্যাডাম, তুই কি আর বাইকে উঠা শিখবি না? তোর জন্য কি এখন আমাকে বাইক ছেড়ে গরুর গাড়ি চালানো শিখতে হবে? সব সময় একটা মানুষ এত বোকামি কিভাবে করে? আগে বাইকে ঠিক করে উঠতে শিখ, তারপর আমার বাইকে চড়বি বেয়াদব। সাজ সৌহার্দ্য কথা শুনল। সে তো সাবধানেই উঠার চেষ্টা করে, তারপরও কিভাবে যে এমন কাণ্ড ঘটে সাজ বুঝে উঠতে পারে না, কিন্তু তাই বলে সৌহার্দ্য তাকে এমন করে বলবে? সে সৌহার্দ্য কথা শুনে রাগে লাল হয়ে বলে উঠল, শিখব না কি করবেন? আর শোনেন ভাইয়া, আপনার বাইকে আমার উঠার শখ নেই। আপনার থেকে তো সৌরভ ভাই ভালো বাইক চালায়, আমার একটু ভয় লাগে না। কিন্তু আপনার বাইকে চড়তে ভয় লাগে আমার, তাই এমন ভুলভাল কাজ হয়ে যায়। সাজ নিজের কথাটা শেষ করে উঠতে না উঠতেই সৌহার্দ্য নিজের চোখ মুখ কুঁচকে নিল। এতক্ষণ উজ্জ্বল হয়ে থাকা সৌহার্দ্যের মুখটা হঠাৎ করেই যেন অন্ধকার হয়ে গেল। সে সাজের দিক থেকে নিজের মুখ ঘুরিয়ে নিল, তারপর গম্ভীর কণ্ঠে বলে উঠল, সাজ, দেখ, একদম তেজ দেখাবি না। এমন তেজ দেখালে কিন্তু এক্ষুনি ছাদে নিয়ে গিয়ে সেখান থেকে তোকে ধাক্কা দিব। বেয়াদব একটা, কতবার বলেছি সাবধান থাকতে, তাও কোনো কথা কানে নিস না। যা ওড়না খুলে আয়। হিজাব পরার পরও ঢং করতে একপাশ দিয়ে ওড়না নিতে হবে বেয়াদবের। এখন যা, তাড়াতাড়ি ওড়না খুলে আয়। হিজাব পরার পরও যদি ঠিকঠাক করি ওড়না নিতে না পারিস তাহলে ঢং করে সেটা নেওয়ার কোনো মানে নেই। একপাশ দিয়ে ওড়না নেয়ার এই অভ্যাস এবার বদলাতে হবে, বুঝেছিস? সৌহার্দ্য কথাগুলো শুনে সাজ নিজের মুখে রাগ নিয়ে চুপ করে বসে রইল। সৌহার্দ্য সাজকে নামতে না দেখে আবারও আগের মতো গম্ভীর কণ্ঠে বলে উঠল, কি হলো, কথা কানে গেল না? সৌহার্দ্যের কথার বিপরীতে সাজ তরতর করে বলে উঠল, ওড়না ছাড়া আমার অনেক আনকমফোর্টেবল ফিল হয়।
সৌহার্দ্য সাজের কথাটা শুনে ঘাড় ঘুরিয়ে একবার সাজের দিকে তাকালো, তারপর দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে আবারও নিজের দৃষ্টি সামনে নিল। অন্যদিকে সাইদের বাইকের পাশে দাঁড়িয়ে ছিল তাসনিয়া আর শুভা। তাসনিয়া এক লাফে বাইকে উঠে বসল। শুভা তাসনিয়ার কানটা দেখে মুচকি হাসল, তারপর সেও ধীরে ধীরে বাইকে উঠল। সবাই উঠে বসতেই বাইকগুলো ছুটতে লাগলো গ্রামের মেঠো পথ দিয়ে। চারপাশে সবুজ ধানের ক্ষেত, খালের ধারে ছোট্ট বুনো গাছের সারি, সবকিছু একে একে পেরিয়ে যেতে লাগলো বাইক দুটো। হাওয়ার তীব্র ঝাপটার সাথে ধানের মৃদু গন্ধ ভেসে আসতে লাগলো। সাজ এখনো সৌহার্দ্যের দিক থেকে মুখ ঘুরিয়ে পিছনের দিকে তাকিয়ে আছে। সৌহার্দ্য কিছুটা ধীর গতিতে বাইক চালাচ্ছে। অন্যদিকে সাইদের বাইকের পিছনে বসে তাসনিয়া আর শুভা একসাথে চিৎকার করে বলল, ভাইয়া, একটু আস্তে চালাও। এত জোরে কেন? যে গতিতে বাহক চালাচ্ছ দেখে মনে হচ্ছে তোর 2 নম্বর পেয়েছে। চুপ করো বেয়াদবরা। আস্তে চালালে আজ সারারাতেও মেলায় আর পৌঁছানো হবে না। সাইদের কথা শুনে চুপ হয়ে গেল শুভারা, তারা আর কোনো কথা বলল না। মাটির হওয়ায় সেখানে হালকা ধুলোর আস্তরণ পড়ে আছে, মাঝে মাঝে বাইক দূর গতিতে ছুটে যাওয়ার কারণে তা উড়ে গিয়ে চারপাশে এক ধোঁয়াটে আবহ তৈরি করছে, তবুও তার মাঝে বাইকগুলো নিজ গতিতে ছুটে চলছে। পরিবেশ হালকা ঠান্ডা আবহাওয়া। চারদিকে উৎসবের আমেজ। দূর থেকেই মেলার আলো আর মাইকের আওয়াজ ভেসে আসছিল। যতই কাছে যাওয়া যাচ্ছিল, ততই মানুষের ভিড় বাড়ছিল। রঙিন বাতি, বিভিন্ন খাবারের দোকান, আর নানারকম খেলনার সমাহার দেখছিল। তারা সবকিছুতেই যেন প্রাণের উচ্ছ্বাস দেখছে। সাইদ, সৌহার্দ্য, লুবনা, সাজ, তাসনিয়া আর শুভা মেলার গেট দিয়ে ঢুকতেই লুবনা চিৎকার করে সকলকে উদ্দেশ্য করে বলে উঠল, ওই দেখো নাগরদোলা, ওখানে আগে উঠব প্লিজ ভাইয়া। সৌহার্দ্য একবার সাজের দিকে তাকালো। সাজ মুখ ফুলিয়ে দাঁড়িয়ে আছে। তখন যে সৌহার্দ্যের কথাগুলো শুনে সাজ এমন মুখ গম্ভীর করে বসে আছে তা সৌহার্দ্য ভালো করেই বুঝল, কিন্তু সাজের মুখ ফুলানো দেখে কিছু বলল না। বরং সৌহার্দ্য মৃদু হেসে লুবনার মাথায় হাত বুলিয়ে বলে উঠল, ঠিক আছে, ঠিক আছে। আগে নাগরদোলায় উঠা হবে। মেলার মাঝখানে বিশাল এক নাগরদোলা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আলো আর রঙিন সাজে সাজানো সেটি। সৌহার্দ্যরা নাগরদোলার সামনে এসে দাঁড়ালো। নাগরদোলার সামনে দাঁড়াতেই লুবনা লাফিয়ে উঠল। সে আনন্দে চিৎকার করে বলে উঠল, আল্লাহ, দেখো কত উঁচুতে যায় এটা। লুবনার কথাটা শুনে হাসল সকলে। সকলে নাগরদোলা উঠার জন্য দাঁড়িয়ে থাকলেও সাজ তাদের থেকে দূরে দাঁড়িয়ে রইল। সাইদ টিকিট কেটে নিয়ে আসলে শুভা সাজের হাত ধরে সামনের দিকে এগাতে গেলে সাজ গম্ভীর কণ্ঠে বলে উঠল, যাব না আমি। তোমরা যাও, আমার মাথায় ঘোড়া এটাতে উঠলে। শুভা সাজের কথাটা শুনে এক মুহূর্তে চুপ করে দাঁড়িয়ে সাজকে দেখতে লাগল। মেয়েটা তো আগে কখনো বলেনি। সৌহার্দ্য দূর থেকে দাঁড়িয়ে সাজে কথাটা শুনে নিজের এক ভ্রু কুঁচকে নিল। শুভা সাজের কথাটা কানে না নিয়ে তাকে আবারও হাত ধরে টানতেই সাজ এবার নিজের মুখে বিরক্তির ছাপ স্পষ্ট করে ফুটিয়ে তুলে বলে উঠল, তুমি যাও না শুভা আপু। ভালো লাগছে না আমার। শুভা সাজের কথাটা কানে নিয়ে মৃদু কণ্ঠে জিজ্ঞাসা করে উঠল, শরীর খারাপ লাগছে তোর? বাসায় যাবি ভাইয়াকে বলবো? না, না, তা করতে হবে না। তোমরা আনন্দ করো, আমি আছি, শুধু নাগরদোলায় উঠব না। শুভা সাজের কথাটা শুনে কিছু বলতে যাবে তা আগেই সৌহার্দ্য নিজের পকেট থেকে ফোনটা বের করে তাতে কারোর নম্বর বসাতে বসাতে বলে উঠল, শুভা তুই যা, আমি আছি। তুমিও যাবে না? একে একা রেখে কিভাবে যায়? তোরা এনজয় কর। শুভা সৌহার্দ্যের কথা শুনে আর কথা বাড়ালো না, সে চলে আসলো সেখান থেকে। সাজ সৌহার্দ্যের কাজটা দেখে আরও রাগে ফুঁসতে লাগলো। সৌহার্দ্য উঠবে বলে সে গেল না, আর এখন এই লোকটা নাকি তাকে পাহারা দিতে এখানে থাকবে। আর তাকেই বা পাহারা দিতে হবে কেন? সে কি ছোট বাচ্চা? কথাগুলো মনে মনে ভেবে সাজ নিজের চোখ মুখ কুঁচকে নিল। সৌহার্দ্য সাজের দিকে একবার তাকালো। সাজকে চুপচাপ চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকতে দেখে ফোনটা কানে তুলে কথা বলতে লাগলো। এদিকে সাজ সৌহার্দ্যকে ফোনে কথা বলতে দেখে আস্তে আস্তে সেখান থেকে সরে গেল। সাজ সৌহার্দ্যের থেকে দূরে যাওয়ার জন্য মেলার ভিড়ের মধ্যে নিজের নিজের মতো হাঁটতে লাগল। নাগরদোলায় না ওঠার সিদ্ধান্ত নিয়েছিল সৌহার্দ্যের জন্য, কিন্তু সৌহার্দ্যের সেখানে না যাওয়া যেন তাকে আরো বেশি অস্বস্তিতে ফেলে দিয়েছে।
সে ভেবেছিল, একা থাকলে হয়তো কিছুটা শান্তি পাবে, তার রাগটা কিছুটা কমবে, কিন্তু তেমন কিছুই হলো না। উল্টো সাজ টের পেল সৌহার্দ্য ফোনে কথা বলতে বলতে তার পিছন পিছন আসছে। সাজ এতে একটু বিরক্ত হলেও মুখে কিছু প্রকাশ করল না। মেলার উজ্জ্বল আলো আর মানুষের কোলাহলের মাঝে সাজ ধীরে ধীরে একটা চুড়িগহনার দোকানের সামনে এসে দাঁড়ালো। দোকানটা ছোট হলেও বেশ সাজানো গোছানো। রংবেরঙের কাচের চুড়ি, ঝুমকো, হার আর আংটিতে দোকানটা ভর্তি যেন। দোকানটা দেখে সাজ খুশিতে লাফিয়ে উঠল। কিন্তু হঠাৎই সাজের চোখ আটকে গেল একটা আংটির উপর। আংটিটা খুব সাধারণ, কিন্তু এর মধ্যে একটা মায়াবী সৌন্দর্য ছিল যা সাজ খুব করে টানছিল। ছোট্ট একটা আংটি, মাঝখানে উজ্জ্বল সাদা পাথর বসানো। সে দোকানদারকে ডেকে বলে উঠল, আঙ্কেল, এই আংটিটা দেখান তো। দোকানদার মৃদু হাসি দিয়ে আংটিটা হাতে তুলে নিল এবং সাজের দিকে এগিয়ে দিল। সাজ কিছুক্ষণ আংটিটা হাতে নিয়ে উল্টেপাল্টে দেখতে থাকল। তার চোখে একরকম শিশুসুলভ উচ্ছ্বাস ভেসে উঠল আংটিটা দেখার সময়। নিজের আঙুলে আংটিটা কিভাবে মানাবে সেটা ভাবতে ভাবতে সে নিজের ডান হাতের অনামিকা আঙুলটা এগিয়ে দিল। এদিকে দোকানদারও আংটিটা তার আঙুলে গলিয়ে দেওয়ার জন্য হাত বাড়াল। ঠিক সেই মুহূর্তে পেছনে থেকে একটা শক্ত হাত এসে আংটিটা এক ঝটকায় নিয়ে নিল। সাজ চমকে উঠে পেছনে তাকালো। সে দেখল সৌহার্দ্য তার পাশে দাঁড়িয়ে, তার চেহারায় এক অদ্ভুত গম্ভীরতা। তার এক হাতে ফোন ধরা আর অন্য হাতে আংটিটা। দোকানদার হতবাক হয়ে সৌহার্দ্যের দিকে তাকিয়ে আছে। কিছুই বুঝে উঠতে পারছে না সে এমন একটা মুখ করে দাঁড়িয়ে আছে। সাজ সৌহার্দ্যের কাজ দেখে বিস্মিত স্বরে বলে উঠল, আপনি এখানে কি করছেন? সৌহার্দ্য তার কথা শুনেও কোনো জবাব দিল না, বরং সে নিজের হাত বাড়িয়ে সাজের ডান হাতের অনামিকা আঙুল ধরে টেনে তুলে নিল। সাজ হতবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল আর সৌহার্দ্য কি করতে চাইয়ে তা বোঝবার চেষ্টা করতে লাগল। সাজ বিরক্ত হয়ে কিছু বলতে যাবে ঠিক তখনই সৌহার্দ্য নিজের হাতে আংটিটা ধরে সাজের আঙুলে গলিয়ে দিল। সৌহার্দ্যের কাণ্ড দেখে সাজের চোখ বড় বড় হয়ে গেল। সে কিছু বুঝে উঠতে পারছে না। এদিকে দোকানদারও এক মুহূর্তে চুপ হয়ে গেল, তার মুখে থাকা হাসি মিলিয়ে গেল নিমিষেই। সৌহার্দ্য খুব শান্তভাবে আংটিটা সাজের আঙুলে গলিয়ে দিল, তারপর সাজের দিকে তাকিয়ে মৃদু গলায় বলে উঠল, আর কিছু পছন্দ হলে দেখ, আমি কিনে দিচ্ছি। সাজ এখনো হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছি। তার মুখে কথা আসছে না। সে তার আঙুলে গলায় দেওয়া আংটিটার দিকে তাকিয়ে আছে, যেটা একটু আগে সৌহার্দ্য তাকে পরিয়ে দিয়েছে। তার মনে হচ্ছে পুরো মেলার ভিড়ের মাঝে যেন একটা অদ্ভুত নীরবতা নেমে এসেছে, এখানে সে আর সৌহার্দ্য বাদে বাকি কেউ নাই। সৌহার্দ্যের বলা কথাগুলোও তার কানে যাচ্ছে না। তার মনের মধ্যে যেন হাজারো প্রজাতিরা উড়ে বেড়াচ্ছে। এদিকে দোকানদার সৌহার্দ্যকে উদ্দেশ্য করে বলে উঠল, ভাই, এমন আংটি মেলায় পাবেন না, দামটা কিন্তু। সৌহার্দ্য দোকানদারের কথা শুনে ভ্রু কুঁচকে তার দিকে তাকায়। লোকটা আংটিটার দাম বললে সে নিজের পকেট থেকে মানিব্যাগ বের করে দোকানদারকে নির্দিষ্ট টাকা দিয়ে দেয়। তারপর দোকানদারকে উদ্দেশ্য করে বলে ওঠে, আপনার কাজ শুধু জিনিস দেওয়া। আপনি আপনার কাজ করুন ভাই। এবারে অন্যদের জিনিসে হাত বাড়াবেন না। দোকানদার প্রথমে সৌহার্দ্য কথাগুলো বুঝতে পারল না, তারপর সে কিছু বলতে গিয়েও চুপ গেল। সৌহার্দ্যের কণ্ঠে এমন এক ধরনের দৃঢ়তা ছিল, যা তাকে থামিয়ে দিয়ে সক্ষম ছিল। এদিকে সাজের মাথায় আবারও বিকালের ঘটনাগুলোর পুনরাবৃত্তি হয়। সৌহার্দ্য সাজের চিন্তার মাঝেই বলে ওঠে, আর কিছু নিবি না তুই? সাজ এবার তার কথায় কিছুটু বিরক্ত হয়। তার চোখে রাগ ফুটে ওঠে। সে নিজের হাতে থাকা আংটিটার দিকে তাকিয়ে মনে মনে কিছু ভাবতে থাকে। দরকার নেই তার এই আংটিটা। সে সৌহার্দ্যের দেওয়া কোনো জিনিসই নিবে না, বোকার সময় মনে থাকে না। সাজ কিছুটা রাগ নিয়ে সৌহার্দ্যকে উদ্দেশ্য করে বলে উঠল, আমি চাই না এই আংটি। আপনি আমাকে এটা কেন পরিয়ে দিলেন? সৌহার্দ্য এবার সাজের কথাটা শুনে মুচকি হাসে। তার ঠোঁটের কোণে সেই পরিচিত বিদ্রুপাত্মক হাসি ফুটে ওঠে। সে সাজের দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে বলে ওঠে, আমার ইচ্ছা হলো তাই। সৌহার্দ্যের কথাটা শুনে সাজ এবার সত্যিই রেগে উঠল। সে জোর করে আংটিটা খুলতে চেষ্টা করল, কিন্তু আংটিটা যেন তার আঙুলে আটকে গেছে। সে কিছুতেই খুলতে পারছে না। সৌহার্দ্য তার এই চেষ্টা দেখে মৃদু হেসে বলে উঠল, খুলতে পারবি না?
এটা মনে হয় তোর আঙুলের জন্যই বানানো রে সাজবাতি। সাজ আংটিটা খুলতে না পেরে হতাশ হয়ে বলে উঠল, এটা খুলে দিন। সৌহার্দ্য এবার একটু গম্ভীর হয়ে উঠল। সৌহার্দ্যের এমন গম্ভীর মুখ দেখে সাজ নিজের চোখ ছোট ছোট করে নিল। সে সাজের দিকে একদৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, না। সাজ এবার একদম চুপ হয়ে গেল। সে জানে, সৌহার্দ্য যখন এমন গলায় কথা বলে তখন তাকে আর পাল্টানো যায় না। সৌহার্দ্যের এমন কণ্ঠে কথা বলা মানে পৃথিবীর এপিঠোপিঠ হয়ে গেলেও তাকে মানাবো যাবে না। সে যা বলবে তাই একদম, তার দাদামশাই এর মতো যেন। সাজের দাদামশাইও একদম সৌহার্দ্যের মতো এক কথার মানুষ। সাজ কিছু করতে পারছে না বলে রাগ নিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। তার আঙুলে থাকা আংটিটা যেন তার পুরো অস্তিত্বকে অস্বস্তিতে ফেলে দিয়েছে। সে নিজে থেকে কিছু করতে চায়, কিন্তু সৌহার্দ্য সবসময় তাকে নিজের মতো করে পরিচালনা করতে চায়, তাকে কিছুই করতে দেয় না। এর জন্যই সাজের আরও বেশি বিরক্ত লাগে লোকটাকে। তাদের দুজনের মাঝে কিছুক্ষণ নীরবতা বিরাজ করে। এই নীরবতাকে ভেঙে সৌহার্দ্য মৃদু গলায় বলে ওঠে, এখন আর রাগ করিস না তো সাজবাতি। চল, আমরা দুইজন মিলে আইসক্রিম খাই। সাজ সৌহার্দ্যের কথাটা শুনে তার দিকে তাকিয়ে তীব্র কণ্ঠে বলে, আমি আইসক্রিম খাবো না। আমাকে একা থাকতে দিন, আমি নিজের মতো করে মেলাটা ঘুরে দেখতে চাই। সৌহার্দ্য তার কথা শুনে কিছু বলে না। একবার সাজকে ভালো করে দেখে নেয়, তারপর সে দীর্ঘশ্বাস ফেলে মৃদু কণ্ঠে বলে ওঠে, ঠিক আছে, যা খুশি কর। কিন্তু বেশি দূরে যাবি না। তুই আর যাই হোক নিজের যত্ন নিতে এখনো শিখিসনি, তাই সাবধানে থাকবি। সাজ এবার সৌহার্দ্যের কথাটা শুনে বিরক্ত হয়ে সে সৌহার্দ্যের দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে বলে ওঠে, আপনি কিভাবে জানেন আমি নিজের যত্ন নিতে পারি না? আমি ছোট বাচ্চা নাকি অদ্ভুত? সৌহার্দ্য সাজের কথাটা শুনে মুচকি হেসে বলে ওঠে, ম্যাডাম আপনি ছোট বাচ্চা না হলেও খাঁটি বেয়াদব মেয়ে। সাজ তার কথা শুনে রাগে ফুঁসতে থাকে, কিন্তু সে আর কিছু বলে না। তার রাগে ভরা মুখ দেখে সৌহার্দ্য হেসে ফেলে, তবে সাজ সৌহার্দ্যের সেই অমায়িক হাসির দিকে না লক্ষ্য করেই সেখান থেকে চলে আসে। সৌহার্দ্য ঠোঁটে চুমু খেলে কি হয়? 7 বছরের ছোট বাচ্চা মেয়ের মুখে এমন কথা শুনে ছাদে উপস্থিত সকলে বিস্ফোরিত দৃষ্টিতে দুচোখ গোল করে তাকিয়ে রইল। সৌহার্দ্য মাত্র ছাদ এসেছে। ছাদে এসে বসেছে মাদুরের উপর। রাতে খাওয়া দাওয়া করে আলিয়াদের বাড়ির ছাদের উপর সকলে একসাথে গল্প করার জন্য একত্র হয়েছে। সৌহার্দ্য মাদুরের উপর বসে তার থেকে কিছুটা দূরে সাজের কোলে বসে থাকা আয়রাকে ডাকে নিজের কাছে। সৌহার্দ্য আয়রার প্রিয় হওয়ায় সেও গুটি গুটি পায়ে চলে যায় সৌহার্দ্যের কাছে। সে আসতেই সৌহার্দ্য তাকে নিজের কোলে বসায়। আয়রা সৌহার্দ্যের কোলে বসে সৌহার্দ্যের দিকে মাথা তুলে এমন একটা অস্বাভাবিক প্রশ্ন করে বসে। তার প্রশ্ন শুনে সকলে নিজের চোখ মুখ কুঁচকে নেয়। সাজ কেবল মাত্র আয়রাকে নিজের কোল থেকে নামিয়ে কফির কাপে চুমুক দিচ্ছিল, কিন্তু তার মুখে এমন কথা শুনে তার কাশি উঠে যায়। আয়রা বাবুকে তার খুবই ভালো লাগে। মৃন্ম আর মনিকার মেয়ে আয়রা। সে আয়রার নরমনরম গালে টুপটুপ করে দুই একটা চুমু বসিয়ে দেয় সে যখনও আয়রা তার কাছে থাকে। একটু আগেই মনিকা যখন আয়রাকে তার কোলে দিয়ে যায় তখনই সব দুষ্টুমি করতে করতে তার মুখে যখন চুমু দিচ্ছিল, সাথে তখন সে টুপ করে আয়রার ঠোঁটেও চুমু বসিয়ে দেয়। সাজ বোঝে বাচ্চাটা তার কাজে বিরক্ত হচ্ছে, কিন্তু সে তাও নিজের কাজ বন্ধ করে না। তবে এই কথা আবার সৌহার্দ্য ভাইয়ের কাছে জিজ্ঞাসা করার কি আছে তা সাজ বুঝে উঠতে পারল না। সৌহার্দ্য বিষয়টা স্বাভাবিকভাবে নিয়েই হেসে কিছু বলতে যাবে তার আগে সাজ বলে উঠল, ঠোঁটে চুমু খেলে বেশি কিছু হয় না, শুধু পেটের মধ্যে ছোট ছোট বিড়ালের বাচ্চা হয়। সাজের কথা শুনে উপস্থিত সকলে হেসে উঠল, কিন্তু বেচারা আয়রা চোখ ছোট ছোট করে সাজের দিকে তাকিয়ে নিজের ছোট হাত নিজের পেটে দিয়ে ঠোঁট উল্টে বলে উঠল, আমার কি বিড়ালের বাচ্চা হবে? সৌহার্দ্য মৃদু কণ্ঠে আয়রাকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করে উঠল, কেন পাকনা বুড়ি, আপনার পেটে বিড়ালের বাচ্চা হবে কেন? এই ছ্যাঁচড়া মেয়ে তোমাকে আবার চুম্মা দিয়েছে নাকি? সৌহার্দ্যের থেকে কিছুটা দূরে বসে থাকা সাজের দিকে সৌহার্দ্য নিজের আঙ্গুল তুলে কথাটা বলল। সৌহার্দ্যের কথা শুনে আয়রা খিলখিল করে হাসল। সৌহার্দ্যের কথাটার কোনো উত্তর না দিয়ে সে আবারও সৌহার্দ্যকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করে উঠল, গালে চুমু দিলে কি হয়? আয়রার প্রশ্ন শুনে সকলে যেন মজা পাচ্ছে। তারা সকলে আগ্রহ নিয়ে আয়রার করা প্রশ্নগুলো শুনছে।
আয়রার করার প্রশ্নে সৌহার্দ্য কি উত্তর দিবে সেটা শোনার জন্য সকলে সৌহার্দ্যের দিকে তাকিয়ে থাকলেও লাভ হলো না। আগের বারের মতো এবারও সাজ কফির কাপে চুমুক দিয়ে মৃদু দুষ্টুমির কণ্ঠে বলে উঠল, গালে চুমু দিলে কুত্তার বাচ্চা হয়। সাজের এমন উত্তর শুনে সকলে আবারও হাসল। সাজের উত্তর শুনে আয়রা যেন কেন গভীর ভাবনায় ডুব দিল, যা দেখে সকলে তার দিকে তাকিয়ে রইল। এদিকে আলিয়া সাজের পাশেই বসেছিল, তাই সে টুপ করে সাজের গালে 2টা চুমু দিয়ে শয়তানি স্বরে বলে উঠল, যা তোর পেটেও কুত্তার বেবি হবে সাজ। সকলে আলিয়ার কাজ দেখে হাসল। সাজ নিজের গালে হাত দিয়ে আলিয়ার দিকে আর চোখে তাকালো। সে আলিয়ার দিকে তাকিয়ে চোখ ছোট ছোট করে বলে উঠল, আমি চুমু দিলে কিন্তু তোমার 2 দিনের মধ্যে বিড়ালের বাচ্চা হবেনি আপু, তাই আমার থেকে সাবধানে থেকো। সাজের কথা শুনে সকলে মিটমিট করে হাসতে লাগলো, কিন্তু এদিকে আয়রাকে নিজের হাতের আঙ্গুলের সাহায্য কিছু গুনতে দেখে সৌহার্দ্য মৃদু কণ্ঠে তাকে জিজ্ঞাসা করে উঠল, কি হিসাব করছো বুড়ি? আব্বু তো আম্মুকে অনেক দিন আগে চুমু দিয়েছিল, তবে আম্মুর পেটে তো ডগির বেবি হয়নি সৌহার্দ্য। আয়রার কথা শুনে উপস্থিত সকলে আর চুপ করে বসে থাকতে পারল না, সকলে শব্দ করে হেসে দিল। অন্যদিকে মেয়ের মুখে এমন সব কথাবার্তা শুনে মৃন্ম স্তব্ধ হয়ে বসে রইল। মেয়েটা তার ভালোই পাকনা হয়েছে, কিভাবে তার ছোট ছোট ভাই বোনদের সামনে নিজের মেয়ে সম্মান নিয়ে টানাটানি করছে তা আজ দেখতে হচ্ছে। এখন এই অবস্থা থেকে বাঁচতে পারলে হয়। এখন বাঁচতে পারলে সে জীবনেও আর এদের আড্ডার মাঝে আসবে না। এদিকে মনিলা তো শাড়ির আঁচল দিয়ে এক প্রকারে নিজের মুখ লুকিয়ে রেখেছে। ননদ দেবরদের মধ্যে তার মেয়ে কি বলা শুরু করলো, হায়! একে তো আয়রা হলো একটা রেডিওয়ের, একবার কথা বলা শুরু হলে আর থামতে চায় না, তারপর আবার কি কি না বলছে ইসস। মেয়েটাকে কিভাবে চুপ করাবে তা নিয়ে সে চিন্তায় পড়ে গেল, তবে তাকে কিছু ভাবতে হলো না। তার আগেই আয়রা আবারও ঠোঁট উল্টে সৌহার্দ্যকে উদ্দেশ্য করে প্রশ্ন করে উঠল, আমার আর শুভ্রারও কি বিড়ালের বাচ্চা হবে? আয়রার কথা শোনবার সাথে সাথে আশ্চর্যজনক দৃষ্টিতে সকলে শুভ্রার দিকে তাকালো। শুভ্রা এতক্ষণ এরই ভয় পাচ্ছিল। শুভ্রা দুচোখ বড় বড় করে আয়রার দিকে তাকিয়ে আছে। মেয়েটা যে এভাবে তাকে সকলের সামনে ফাঁসিয়ে দেবে সে কখনোই কল্পনা করেনি। সকলের বিস্ময়কর দৃষ্টি যে তার দিকে সেটা শুভ্রা ভালো করে বুঝতে পারল। সকলের বিস্ময়কর দৃষ্টি দিয়ে শুভ্রার দিকে তাকিয়ে আছে বলে শুভ্রা স্তব্ধ, বিমূঢ় হয়ে বসে রইল। সাজ শুভ্রার পাশেই বসেছিল, সে নিজের মাথা কাত করে শুভ্রার দিকে এগিয়ে আসলো। শুভ্রার দিকে তাকিয়ে ফিসফিস করে বলে উঠে, বিড়ালের বাচ্চা নাকি কুত্তার বাচ্চা আপু? সাজের এমন ফিসফিসানি শুনে শুভ্রার এখন বিরক্ত লাগল। ইসস, সকলের সামনে সাজটাও তার পিছনে লাগছে। সাজ হয়তো কিছু ধারণা করেছে, কথাটা ভাবতেই শুভ্রার হাত ঠান্ডা হয়ে গেল। শুভ্রা কিছুটা বিরক্ত হয়ে সাজকে উদ্দেশ্য করে বলে উঠল, হাতির বাচ্চা। শুভ্রার কথা শুনে সাজ শুভ্রার দিকে তাকিয়ে নিজের 32টা দাঁত কেলিয়ে শুভ্রাকে একটা শাকচুন্নি মার্কা হাসি উপহার দিল। সাজকে এমন বিশ্রী ভাবে হাসতে দেখে শুভ্রা চোখ ছোট ছোট করল। মেয়েটা যে তাকে পোচাচ্ছে তা ভালো করে বুঝতে পারল শুভ্রা। সাজ শুভ্রার দিকে তাকিয়ে আবার ফিসফিস করে বলে উঠল, বাচ্চাটা কার তা তো আমি জানি, এখন বল শুধু বিড়ালের বাচ্চা নাকি কুত্তার? ওয়েট ওয়েট, আচ্ছা হাতির বাচ্চা মানে কি আপু? শুভ্রা এবার পড়েছে বিপাকে। একদিকে আয়রা না বুঝে না শুনে সকলের সামনে কি নাকি বলে দিয়েছে, আর তা নিয়ে সাজ তাকে পোচাচ্ছে। শুভ্রা আর চোখে তার থেকে অনেকটা দূরেই বসে থাকা প্রহরের দিকে কাঁধ ঘুরিয়ে তাকালো। এদিকে সকলে তার দিকে কেমন ভাবে তাকিয়ে রয়েছে, আর ওখানে এই লোকটা নিজের ফোনের মধ্যে ডুবে আছে। এই লোকটার জন্য এখন সে এমন অবস্থায় পড়েছে, আর ওদিকে লোকটা বিন্দাস আছে। বাতাসের শোষো আওয়াজ ভেসে আসছে শুভ্রার কানে, তার সাথে ভেসে আসছে অজানা এক ভয়। আয়রা যদি আর কিছু বলে দেয়? আয়রা তো ছোট মানুষ, ও তো আর এত আকাশ কুসুম চিন্তা করবে না, সে যা দেখেছে তাই তো বলে দেবে। শুভ্রা কথাটা ভেবে প্রহরের দিকে তাকালো। প্রহরের তো কোনো মাথা ব্যথা নেই, সে শার্টের হাতা ফোল্ড করে স্মার্টফোনের স্ক্রিনের দিকে তাকে এক দৃষ্টিতে কিছু একটা দেখছে। তুই প্রহর ভাইয়ের দিকে তাকিয়ে আছিস কেন বলতো? হুট করে সাজের মুখ থেকে এমন কথা শুনে শুভ্রা চমকে উঠল। সে তাড়াতাড়ি প্রহরের উপর থেকে নিজের দৃষ্টি সরিয়ে অন্য দিকে তাকালো। সে নিজের চিন্তার মধ্যে এতটাই ডুবে গিয়েছিল যে সাজ যে তার পাশেই বসে তার দিকে তাকিয়ে আছে এটা তার মাথা থেকে একেবারের জন্য বেরিয়ে গিয়েছিল। সাজ এতক্ষণ শুভ্রার দিকে ঝুঁকি ছিল।
সে এবার শুভ্রার ছোট হয়ে যাওয়া মুখখানা দেখে মিটমিট করে হাসতে হাসতে উঠে বসল। তুই শেষ কবে কৃমির ওষুধ খেয়েছিলি রে? সাজ নিজের জগতে ডুবে হাসছিল, কিন্তু হুট করে সৌহার্দের এমন প্রশ্ন শুনে থতমত খেয়ে গেল। সাজের সাথে সকলেও অবাক হয়ে গেল সৌহার্দের হুট করে বলা কথাটা শুনে, কিন্তু আবার অনেকে সৌহার্দের প্রশ্ন শুনে কৌতূহলী দৃষ্টিতে সাজের দিকে তাকিয়ে থাকে তার কাছ থেকে উত্তর পাওয়ার আশায়। সাজ সকলকে নিজের দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে নিজের চোখ মুখ কুঁচকে বলে উঠল, মনে নেই? তোর বাপকে বলিস টাকা পয়সা সব কবরে নিয়ে যেতে। কৃমির ওষুধ খাসনি বলে আজ তোর এই অবস্থা। সৌহার্দের কথা শুনে অন্যরা হাসতে শুরু করলেও সাজ চোখ ছোট ছোট করে পাগলের মতো জিজ্ঞাসা করে উঠল, কি অবস্থা আমার? এই তো এত বেশি তিরিংবিরিং করিস। বেচারি শুভ্রাটা তোর পাশে শান্ত হয়ে বসে আছে আর তুই ওকে বসে থাকতেও দিচ্ছিস না। দাঁত কেলিয়ে ওর কোলের উপর গিয়ে পড়ছিস। মোটেও না ভাইয়া, মোটেও আমি দাঁত কেলিয়ে শুভ্রা আপুর উপর গিয়ে পড়ছি না। আমি কেবল জিজ্ঞাসা করলাম আয়রার কথা মতো ওর পেটে কিসের বাচ্চা, কুকুরের নাকি বিড়ালে? সৌহার্দ্য কিছু বলতে যাবে তার আগে প্রহর নিজের ফোনটা হাতে নিয়ে উঠে দাঁড়ালো। প্রহর নিজের আলসেমি ভেঙ্গে মৃদু কণ্ঠে বলে উঠল, তোরাও না, তোরা এক একজন হলি এক একটা গাধা। শুভ্রা হলো একটা কিউট মেয়ে, ওর পেটে কি আর কুত্তার বাচ্চা হবে নাকি? আর মূল কথা হলো আমি কোন দিক থেকে দেখতে কুত্তার মতো নাকি? আবার মনে হয় বিড়ালের বাচ্চা হবে। প্রহর কথাগুলো বলে আর এক মুহূর্তের জন্য সেখানে দাঁড়ালো না, ফোন হাতে ছাদের বিপরীত পাশে এসে দাঁড়ালো। এদিকে সকলে শুভ্রাকে দেখছে আর মিটমিট করে হাসছে। সকলের এমন কাণ্ড দেখে শুভ্রা নিজের অতীতের পাতা খুলে তাতে ডুব দিল। কিছুক্ষণ আগের ঘটনায় চলে গেল সে। অতীত। দীর্ঘ 3 বছর পরে দেশে ফিরেছে চৌধুরী পরিবারের বড় ছেলে প্রহর চৌধুরী। চৌধুরী পরিবারে আজ যেন আনন্দের জোয়ারে ভরে উঠেছে। বাড়ির বড় ছেলে এত বছর পর বাড়িতে আসবে এটা ভেবেই কেঁদে ভাসাচ্ছে প্রহরের মা। সাজরা কাল দুপুরের আগেই চৌধুরী বাড়িতে এসে উপস্থিত হয়েছে। সাজরা এসে দেখে তার অন্য 2 ফুপিরা আগে থেকে চলে এসেছেন। তাছাড়া আলিয়াদের আত্মীয় স্বজনরাও অনেকে এসে উপস্থিত হয়েছে। প্রহর আসবে শুনে মৃন্ময়, সাইদ সকলে গেছে তাকে আনতে। প্রহরের সাথে আজই ঢাকা থেকে সৌহার্দ্য আসছে। সেইবার মেলা থেকে বাড়িতে আসার একদিন পরেই সৌহার্দ্য আবারও চলে যায় নিজের ঠিকানায়, আর আজ আবারও আসবে। সাজ, শুভ্রা, লুবনা, আলিয়া, তাসনিয়া, ইধিকা, মনিকা, ঈশিতা সহ আলিয়ার আরও কয়েকজন চাচাতো বোন তাদের বাড়ির ছাদের উপর দাঁড়িয়ে আছে। ছাদে দাঁড়িয়ে গল্প করছে, কিন্তু তাদের চোখ বাড়ির মেন গেটের দিকে সীমাবদ্ধ। সাজরা ঘুম থেকে ওঠার পরই জানতে পেরেছে কাল রাতে এয়ারপোর্ট থেকে সৌহার্দ্য প্রহরকে নিয়ে রওনা দিয়েছে। এখন সকাল 9টা বাজে, তারা যখন তখন এসে উপস্থিত হতে পারে, তাই এত বছর পরে প্রহরকে দেখবার জন্য তারা সকলে ছাদে এসে দাঁড়িয়েছে। শুভ্রা ছাদে আসতে চাইছিল না, কিন্তু সাজ আর আলিয়াই এক প্রকারে তাকে টেনেটুনে এনেছে এখানে। সকালের স্নিগ্ধ মৃদু রোদ ছুঁয়ে চলেছে তাদের সকলকে। বাড়ির মেয়ের বিয়ে, তাই নিয়ে লোকজনের কত মাতামাতির, তার উপর আবার কতগুলো বছর পরে বাড়ির ছেলে বাড়ি আসছে, এই নিয়ে হইচই পড়ে গেছে সারা বাড়িতে। সাজরা ছাদে দাঁড়িয়ে গল্প করছে। হঠাৎ গাড়ির হর্নের শব্দে নিচের দিকে তাকালো ছাদে দাঁড়িয়ে থাকা সকলে। কালো রঙের আলিয়াদের বাড়ির গাড়িটা এসে উপস্থিত হলো তাদের বাড়ির মেন গেটের সামনে। এই গাড়িটা নিয়েই সাইদরা গিয়েছিল প্রহরকে আনতে। ছাদে উপস্থিত সকলে বুঝে গেল গাড়িতে কে বা কারা আছে। তারা সকলে এক দৃষ্টিতে গাড়ির দিকে তাকিয়ে আছে, সকলে প্রায় একজনকে দেখার জন্য হা করে গাড়ির দিকে তাকিয়ে আছে। বাড়ির মধ্যে থেকেও গাড়ির হর্ন শুনে বড়রা সকলে এক প্রকারে দৌড়ে চলে এসেছে। প্রহরের দাদিমা তো এক প্রকারে সকলে ঠেলে লাঠি ভর দিয়ে গাড়ির সামনে এসে দাঁড়িয়ে পড়েছেন। চৌধুরী পরিবারের একমাত্র বড় ছেলে হলো প্রহর, তাই প্রহরকে তার দাদি খাদিজা বেগম একটু বেশিই ভালোবাসেন। বাকি সকলের মতোই শুভ্রার চোখও একজনকে খুঁজছে। তার চোখ যাকে খুঁজছে তাকে সে পেয়ে গেল। গাড়ির দরজা ঠেলে নিচে নামতে দেখল এক সুঠাম, সুদীর্ঘ, লালচে ফর্সা সুদর্শন পুরুষটাকে। পরনে তার সাদা রঙের আটোসাটো শার্ট। বুকের উপরের শার্টের 2টা বোতাম খোলা, যার ফলে প্রশস্ত বুকের কিছু অংশ সহজেই সকলের চোখে বিঁধছে। কোমরে কালো রঙের বেল্টের সাহায্যে শার্টটা ইন করা। কাঁধে ব্যাগ। মৃদু বাতাসে প্রহরের সুন্দর সিল্কি চুলগুলো উড়ছে।
আবার ডান হাতে ঘড়িও আছে তার। ছাদ থেকে দাঁড়িয়ে ঘড়িটাকে ভালোভাবে দেখতে পেল না শুভা, তবে ঘড়িটা তার খুবই চেনা চেনা ঠেকাল। প্রহরের পোশাক, ফ্যাশনের সাথে ঘড়িটা বড্ড বেমানান। এমন পোশাকের সাথে ঘড়িটা যেন কিছুতেই মানাচ্ছে না। ছাদ থেকে দাঁড়িয়ে শুভা এক দৃষ্টিতে প্রহরের দিকে তাকিয়ে আছে। প্রহর নিজের দাদিমাকে গাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে আসলো। প্রহর তার দাদিমাকে বিনয়ের সাথে সালাম দিল। খাদিজা বেগম বয়সের ভারে এখন চোখে কম দেখেন। চশমা ছাড়া এক মুহূর্তের জন্যও চলতে পারেন না। প্রহর এসেছে একথা তার আশেপাশে থাকা লোকজনের মুখ থেকে শুনে তিনি লাঠির সাহায্যে এত দূর চলে এসেছেন, কিন্তু চশমা ছাড়া এখন তিনি তার সামনে দাঁড়িয়ে থাকা তার দাদুভাইকে স্পষ্ট দেখতে পারছেন না। ঝাপসা ঝাপসা প্রহরকে দেখতে পাচ্ছেন তিনি। প্রহর ব্যাপারটা বুঝতে পারল। তাই সে তার দাদিমায়ের হাতটা নিজের হাতের মধ্যে নিয়ে আলতো করে চুমু খেল। এরই মধ্যে সেখানে প্রহরের মা এসে উপস্থিত হলেন। রান্নাঘরে ছিলেন তিনি। ছেলে এসেছে শুনে রান্না বন্ধ করে ছুটে চলে এসেছেন। এতগুলো বছর পর ছেলেকে দেখে নিজেকে আর শান্ত রাখতে পারলেন না তিনি। দৌড়ে এসে ছেলেকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিলেন। প্রহর মায়ের এমন অবস্থা দেখে নিজের বুকের সাথে তাকে জড়িয়ে নিল। প্রহরের মা ছেলেকে বুকের সাথে মিশিয়ে নিয়ে নিজের কান্না বন্ধ করলেন। ছেলেকে নিজের বুক থেকে সরিয়ে প্রহরের মুখে এলোপাতাড়ি চুমু খেলেন তিনি। আজ ৩টা বছর পরে ছেলেকে নিজের সামনে দেখে আনন্দে ছেলের মুখমণ্ডল চুমুতে ভরিয়ে দিলেন তিনি। ছেলের মায়ের এমন কাণ্ড দেখে আশরাফুল চৌধুরীর চোখেও জল চলে আসলো, কিন্তু তিনি নিজের চোখের জল উপস্থিত সকলের আড়ালে মুছে ছেলের মাকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলে উঠল, আহা, আলিয়ার মা করছটা কি? বাড়ি ভর্তি লোকজনের আর তুমি এখানে দাঁড়িয়ে আছে? যে এসেছে তাকে নিয়ে বাড়ির ভিতরে আসো। এখানে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে সকলে? প্রহর তার বাবার কথা শুনে তার বাবার দিকে তাকালো। তার বাবা যে এখনো প্রহরের উপর রেগে আছে তা প্রহর সহ সকলে ভালোভাবে বুঝতে পারল। প্রহর এগিয়ে এসে তার বাবাকে কিছু বলতে যাবে তার আগেই আশরাফুল চৌধুরী ছেলেকে অতিক্রম করে বাড়ির বাহিরে চলে গেলেন। আশরাফুল চৌধুরীর এমন কাণ্ড দেখে প্রহরের মা অবাক হলে গেল। তিনি নিজের চোখের পানি মুছে মৃদু কণ্ঠে আশরাফুল চৌধুরীকে উদ্দেশ্য করে বলে উঠলেন, ছেলেটা আমার এত বছর পরে বাড়িতে এসেছে আর তুমি তাও ছেলেটার সাথে এমন ব্যবহার করছো? আশরাফুল চৌধুরী তার স্ত্রীর কথাগুলো শুনলেন, কিন্তু তবুও নিজের হাঁটা বন্ধ করলেন না। তিনি ধীরে ধীরে পা ফেলে বাড়ির সামনে থাকা পুকুরের দিকে এগিয়ে গেলেন। প্রহরের মাসহ সকলে তার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। খাদিজা বেগম চোখে কম দেখলেও আশেপাশে লোকজনের কথাবার্তা শুনে পরিস্থিতিটা বুঝতে পারলেন। তিনি পরিস্থিতিটা বুঝতে পেরে প্রহরের মায়ের উদ্দেশ্য হালকা গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, বড় বৌমা, ছেলেটা আমার কত দিন পরে বাড়িতে এসেছে আর তুমি এখনো ছেলেটাকে ঘরে তুললে না? তাড়াতাড়ি ঘরে চলো মা, বাকি কথা ঘরে গিয়ে হবে। প্রহরের মা খাদিজা বেগমের কথা শুনে ছোট করে মাথা নাড়াল। প্রহরকে সাথে নিয়ে ড্রয়িং রুমে আসলো সকলে। তারা ড্রয়িং রুমে আসার আগেই আলিয়া আর সাজরা ছাদ থেকে ড্রয়িং রুমে এসে পৌঁছেছে। আলিয়া ভাইকে দেখে দৌড়ে গিয়ে তাকে শক্ত করে চেপে ধরল। এত বছর পরে ভাইকে দেখে আলিয়ার নিজের চোখে জল নিয়ন্ত্রণে রাখতে পারল না। টপ টপ করে তার চোখ থেকে জল পড়তে লাগল। সে কিছুতেই নিজের চোখের জল নিয়ন্ত্রণ করতে পারছে না। ভাইয়ের বুকে মাথা দিয়ে কেঁদে চলেছে শব্দহীন এক কান্না, তবে এরই মাঝে মাঝে আলিয়া নিজের নাকও টানছে। আলিয়ার কাণ্ড দেখে উপস্থিত সকলে একটু হাসল। প্রহরও নিজের ঠোঁটের কোণে হাসির রেখা ফুটিয়ে তুলে আলতোভাবে আলিয়ার মাথায় হাত বোলাতে বোলাতে রসিকতার স্বরে মৃদু কণ্ঠে বলে উঠল, আরে মেয়ে, নিজের নাকের পানি কি আমার শার্টে মুছবি নাকি? দাঁড়া দাঁড়া, আম্মুকে তার শাড়ির আঁচলটা দিতে বলি, আমার শার্টটা নষ্ট করে দিলে মেয়েটা। প্রহরের কথা শুনে উপস্থিত সকলে হেসে ওঠে। আলিয়াও কান্নার মধ্যে নাক টেনে হেসে ফেলল। প্রহর আলিয়াকে নিজের বুক থেকে তুলল। আলিয়া তার ভাইয়ের দিকে তাকিয়ে অভিমানী কণ্ঠে বলে উঠল, তোমার আসতে এত দেরি হলো কেন? তোমার তো আরো আগে আসার কথা ভাইয়া। প্রহর হাসে। আলিয়ার কথা শুনে সে কোনো উত্তর দেয় না তার কথার। মূলত বোনের করার প্রশ্নের কোনো উত্তর নেই তার কাছে। প্রহর আলিয়ার করা প্রশ্নটা থেকে বেরাতে নিজের চোখ ঘরিয়ে সামনে তাকালো। আর সামনে তাকাতেই নিজের মুখে হাসি ফুটিয়ে তুলল সে। ছোট সাজকে দেখে তার চোখ উজ্জ্বল হয়ে উঠল। সে তার সামনে দাঁড়িয়ে থাকা সাজকে উদ্দেশ্য করে মৃদু স্বরে বলে উঠল,
দূরে দাঁড়িয়ে আছিস কেন তুই? কাছে আয়। সাজ প্রহরের কথা শুনে প্রথমে প্রহরের দিকে তাকিয়ে তাকে একটা মিষ্টি হাসি উপহার দেয়, তারপর গুটি গুটি পায়ে সৌহার্দ্যকে না দেখবার ভান করে প্রহরের দিকে এগিয়ে এসে মৃদু কণ্ঠে জিজ্ঞাসা করে ওঠে, কেমন আছো ভাইয়া? প্রহর রুমের চারিদিকে একবার চোখ বুলিয়ে নেয়। এই রুমে সকলে উপস্থিত থাকলেও একজন কেবল এখানে উপস্থিত নেই যা সে বুঝতে পারে। প্রহর মৃদু এসে শুভার কথা ভাবে, তবে সাজের প্রশ্ন শুনে সে সাজের কানের কাছে এসে ফিসফিস করে বলে ওঠে, তোর শয়তান বোনটা কি আর আমাকে ভালো থাকতে দিয়েছে? দেখ এখানে সকলে আছে, কিন্তু তোর সেজে চাচ্চুর মেয়ে নিশ্চিত গো ধরে বসে আছে, তাই এখানে আসিনি। তাহলে বল কেমন করে ভালো থাকি? প্রহরের এমন কথা শুনে সাজের পেট ফাটা হাসি পেয়ে গেল। সে নিজেকে আর সামলাতে পারে না, শব্দ করে হেসে উঠল। এদিকে সাজকে হাসতে দেখে সকলে তাদের দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে রইল। প্রহর আবারও সাজের কাছে কিছুটা এগিয়ে এসে তার কানের কাছে ফিসফিস করে বলে উঠল, একটা কাজ করতে পারবি? সাজ কিছুটা ধারণা করল প্রহর তাকে কি করতে বলবে, কিন্তু তাও সে প্রহরের মতো প্রহরের কানের কাছে ফিসফিস করে জিজ্ঞাসা করে উঠল, কি কাজ ভাইয়া? আমি রুমে গেলে শুভাকে ম্যানেজ করে পাঠিয়ে দিবি তো একটু? হ্যাঁ, সে যা ধারণা করেছিল তাই। সে প্রহরের কথা শুনে মুখ টিপে হাসল। তবে সকলের মাঝে সে আস্তে করে মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। সে প্রহরের দিকে চোখ টিপ দিয়ে বোঝালো তার কাজটা হয়ে যাবে। অন্যদিকে প্রহর আর সাজকে ফিসফিস করতে দেখে সৌহার্দ্য চোখ ছোট ছোট করে তাদের দিকে তাকিয়ে রইল। সাজ সামনে তাকাতেই দেখতে পেল সৌহার্দ্য তার দিকে এক ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। সাজ সে দিকে পাত্তা না দিয়ে প্রহরের কাছ থেকে ইশারা পেয়ে আলিয়ার রুমে অর্থাৎ শুভা যে রুমে আছে সেখানে চলে আসলো। আপনি? আজব, আমার রুমে আমি থাকবো না, তাকে থাকবে? সাজ যে বলল আপনি নিচে আছেন। আমি বলতে বলেছিলাম ওকে। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকা শুভার দিকে তাকিয়ে কথাটা বলল প্রহর। মেঝেতে নিজের প্রাণপ্রিয় নোটবুকটা পড়ে থাকতে দেখে এক হাঁটু গেড়ে নিচে বসে নোটবুকটা হাতে তুলল। কিছুক্ষণ এক দৃষ্টিতে নোটবুকটার দিকে তাকিয়ে রইল। নোটবুকটা নিচে থেকে তুলে টেবিলের উপর রেখে দিল সে। তারপর শুভার দিকে কিছুটা এগিয়ে এসে মৃদু কণ্ঠে জিজ্ঞাসা করে উঠল, নিচে আসিসনি কেন? প্রহরের প্রশ্নের শুনে শুভা দৃষ্টি অন্য দিকে সরাল। সে চায় না প্রহর যেন তার মনের ভিতর সৃষ্টি হওয়া উথাল পাথাল ঢেউ সম্পর্কে কিছু বুঝতে পারে। শুভা প্রহরের করা প্রশ্নের বিপরীতে কর্কশ কণ্ঠে জিজ্ঞাসা করে উঠল, আমাকে স্পর্শ করলেন কেন? বউকে স্পর্শ করব না তো কি রাহিমা চাচিকে স্পর্শ করব? ছি, আপনার চিন্তা ধারা কত নীচ! তুমি তো আমাকে উঁচু চিন্তা এখনও করতে দিলে না বউ। মানে? মানে কিছু না। তোমার গোবর মাথায় ঢুকবে না আমার কথা। আপনার লেম মার্কা কথা বোঝার দরকারও নেই আমার। আমি লেম মার্কা কথা বলি? লজ্জা করে না আপনার? নাকি লাজলজ্জা সব বিদেশের মাটিতে রেখে এসেছেন? এই তো এবার লাগছে তোকে বউ বউ। কত সুন্দর শাসন করছিস। এখন 8-9টা ছানাপোনা হলে আমাদের একটা সুখের সংসার হবে। আবারও বিরক্তিকর কথাবার্তা। কিসের সংসার আর কিসের বাচ্চা কাচ্চা? আমাদের সংসার আর আমাদের ছানাপো। থামেন থামেন। আপনার কাছ থেকে এসব কিছু শুনতে চাইনি আমি। কি ফাজিল মেয়ে! বরের কাছ থেকে না শুনে নানিদাদির কাছ থেকে শুনবে। আল্লাহ! আমার বউটার মাথায় একটু বুদ্ধি দেও। আল্লাহ গো আল্লাহ! আপনি সবসময় আমার কথার থার্ড মিনিং বের করেন কেন? প্রহর শুভার কথা শুনে মুচকি হাসল। এক পা করে শুভার দিকে এগিয়ে আসলে থাকল। শুভাও পিছিয়ে যেতে লাগলো, কিন্তু কিছুদূর যেতেই প্রহরের পা পিছলে গেল মেঝেতে পড়ে থাকা পানির জন্য। প্রহর রুমে পরার জুতাটা গোসল করে বের হয়ে আসার সময় ধুয়ে নিয়েছিল। জুতাটা খাটের কাছে রেখে সে শুভার কাছে এসেছিল, তারপর তার পাও পিছলা ছিল ফলে হঠাৎই তা পা পিছলে যায় আর সে তার সামনে থাকা শুভাকে ধরতে গেলে দুজনই একসাথে মেঝের উপর পড়ে গেল। শুভা মোটেও এমন কিছুর জন্য প্রস্তুতি ছিল না। প্রহর বাঁচতে তাকে ধরল, ফলে তারা দুজনই নিচে পড়ে গেল এবং অনাকাঙ্ক্ষিতভাবে প্রহরে ওষ্ঠদ্বয় শুভার ওষ্ঠ থেকে এক আঙ্গুল নিচে স্পর্শ করল। শুভা এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় চোখ মুখ কুঁচকে তা বন্ধ করে রাখল, কিন্তু এর থেকে বড় ঘটনা হলো ঠিক তখনই আয়রা বল খেলছিল। আর তা খেলতে খেলতে বলটা প্রহরের রুমে চলে আসলে সেও বল নিতে এখানে ঢুকে পড়ল। তাদের দুইজনকে এমন অপ্রীতিকর অবস্থায় দেখে ফেলল। শুভা আয়রালে দেখা মাত্র প্রহরকে ধাক্কা দিয়ে সরিয়ে তার কাছে চলে আসলো।
শুভ্রাকে এই পচা লোকটা কেন চুম্মা দিল? শুভ্রা তার কাছে আসতে না আসতেই আয়রা তাকে প্রশ্ন করে বসল। আয়রার শুনে শুভ্রা শুকনো ঢোক গেলল, এটা হলো এই বাড়ির রেডিও। এই কাহিনী আবার সবার সাথে বলে না বেড়ায় তাহলে তার যতটুকু সম্মান আছে তা আর থাকবে না। অন্যদিকে ছোট আয়রার মুখে কথাটা শুনে শব্দ করে হাসি উঠল প্রহর। সে আয়রার দিকে তাকিয়ে ছোটের কোণে হাসি নিয়ে বলে উঠল, শোনো আয়রা বাবু। কিন্তু আয়রাকে আর কিছু শুনতে না দিয়ে শুভ্রা তাকে নিজের কোলে তুলে দ্রুত পায়ে প্রহরের রুমে থেকে বেরিয়ে আসলো। প্রহর ভাই একে কি না কি বলবে তার থেকে সে আয়রালে চকলেট ঘুষ দিয়ে চুপ করিয়ে রাখবে এটা ভালো মনে মনে কথাটা ভেবে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল সে। কিরে ছ্যামরি কই হারিয়ে গেলি? বল কিসের বাচ্চা? বিড়ালের নাকি? সাঝের ডাকে শুভ্রা অতীত থেকে বর্তমানে ফিরে আসলো। সে 2 ঘন্টা ধরে আয়রা এত কিছু বোঝালো, এত এত চকলেট ঘুষ দিল, তাও মেয়েটা এখানে সবার সামনে এভাবে বলে দিল। শুভ্রাকে কিছু বলতে না দেখে নিজের চিন্তার জগতে ডুবে থাকতে দেখে সাজ শুভ্রাকে কনুই দিয়ে একটা গুতা ঈশিতা বলে উঠল, কি এত ভাবছিস? তোর মাথা। সে শুভ্রার কাছ থেকে এমন বিরক্তিকর উত্তর পেয়ে আর কিছু জিজ্ঞাসা করল না তাকে। এদিকে এখন শুভ্রা লক্ষ্য করল সৌহার্দ্য নিজের মেডিকেল কলেজের কিছু ভয়াবহ অভিজ্ঞতার কথা সকলের সাথে শেয়ার করছে আর সকলে তা হা করে গিলছে। সাজও বাদ যায়নি। সেও কৌতূহল নিয়ে সব কথা শুনছে। সাজের সকল কাজিনরা খুব মিশুক, সবাই সবার সাথে ভালোভাবে মিশে যেতে পারে। সাজের কাজিনদের মধ্যে সাজের দেখা 2 জন খুবই সুন্দর, শুভ্রা আর সাইদ, তাদের সৌন্দর্য চোখে লাগার মতো। তাদের পরিবারের সকলেই সুন্দর, তবে এই 2 অনেক সুন্দর দেখলে তারপর যদি কেউ থাকে তাহলে প্রহর আর সৌহার্দ্য, তারা 2 জন একই রকম। 2 জনের মধ্যে কোনো তুলনা করা যায় না। প্রহর আর সৌহার্দ্য কয়েক বছরের ছোট বড় হলেও যেন তারা প্রায় একই রকম। তাদের উচ্চতার মধ্যে কোনো 19-20 নেই, উচ্চতাও সেম তাদের। বাহিরের লোককে যদি না বলা হয় তারা সম্পর্কে কাজিন তাহলে কেউ ধরতেই পারে না তারা সৌহার্দ্য আর প্রহরকে ভাই ভেবে বসে। সকলে ভাবে তারা 2 ভাই। সাজ রহিমার চিৎকারে নিজের ডুবে থাকা জগৎ থেকে বেরিয়ে আসলো। রমিহা খালা চিৎকার করতে করতে ছাদে দৌড়ে এসেছে। রহিমা খালাকে এভাবে দৌড়ে আসতে দেখে সকলে উঠে তার সামনে এসে উপস্থিত হলো। রমিহা একবার হাফ ছেড়ে নিঃশ্বাস নিয়ে বলে উঠল, আলিয়া আপার রুম থেকে এক লোক চাদর গায়ে পালায়েছে। চোর আইলো চোর। বিয়ে বাড়িতে চোর তো আইবই। তাড়াতাড়ি চলো তোমরা, বাপু কর্তামশায় সকলকে বলছে খুঁজতে তারে, তোমরাও চলো। পালায়তে পারিনি, রুম থেকে বের হওয়ার সময় আমি দেখে নিছি আর সকলকে ডাক দিছি, কিন্তু আমারে ধাক্কা দিয়া কোন হানে যে লোকাইটা পলাইলো বুঝলাম না। এক নিঃশ্বাসে কথাগুলো বলল সে। রহিমা খালার মুখ থেকে এমন কথা শুনে সকলে একসাথে বলে উঠল, কি প্রহর, সাইদ, মৃন্ময়, সৌহার্দ্য আরও কয়েকজন তাড়াতাড়ি নিচে নেমে আসলো। মেয়েরাও রহিমা খালাকে একটু ঠান্ডা করে তার সাথেই নিচে নেমে আসলো। সাজরা যখন নিচে নেমে আসলো তখন বাড়ির বড়রা সকলে সারা বাড়িতে চিরুনি তল্লাশি চালাচ্ছে। তারা সকলে ড্রয়িং রুমে বাড়ির বড়দের সাথে দাঁড়িয়ে আছে। আমি আগেই কইছিলাম বউ গয়না গাটি সব আমার কাছে দিয়ে রাখো, কিন্তু শুনলা না তো আমার কথা। মেয়েগুলোর ঘরে রাইখা দিছ। চোরে যদি আইসা আমার নাতনিগুলোর গায়ে হাত দিত। প্রহরের মা তার শাশুড়ি মায়ের কথায় নম্র স্বরে বললে উঠলেন, আমি কি জানতাম ভরা বাড়িতে চোর আসবে? বড়দের কথা কানে নিতে হয় বউ। শাশুড়ি মায়ের কথা শুনে তিনি আর কিছু বললেন না। শুভ্রা আপু শোন না। কি? আমি না টেবিলের উপর কয়টা চকলেট রাখছিলাম, সেগুলো নিয়ে যায়নি তো? বেয়াদব ছ্যামরি চোর, বিয়ে বাড়িতে টাকা পয়সা বাদ দিয়ে তোর এই চকলেটে হাত দেবে নাকি? না, তবে যদি দেয় তখন? তুই চকলেট কই পাইলি? প্রহর ভাই দিয়েছে। তুই তার কাজ করে দিয়েছিস তাই দিয়েছে নাকি? শুভ্রার কথা শুনে সাজ আর চোখে তার দিকে তাকালো। উত্তর না দিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল আর ড্রয়িং রুমে উপস্থিত বড় ছোট সকলের চোরকে নিয়ে বলা বিভিন্ন কথা শুনতে থাকল। মিনিট 20 পরে আশরাফুল চৌধুরী এসে সবাইকে আশ্বস্ত করেন যে বাড়িতে চোর নেই, হয়তো পিছনের পাশ দিয়ে পালিয়েছে। মিনিট 5 সকলের সাথে কথা বলার পরে আশরাফুল চৌধুরী তার মেয়ে আলিয়াকে উদ্দেশ্য করে বলে উঠলেন, মা যা তোর রুমে গিয়ে দেখে আয় সব কিছু ঠিকঠাক আছে কিনা। চোরে গয়না গাটি নিয়েছে কিনা। জি, বলে আলিয়া ঈশিতাকে নিয়ে নিজের রুমে চলে গেল। শুভ্রা সকলের সাথে নিচে দাঁড়িয়ে ছিল, ঠিক তখনই আহিল বাড়িতে প্রবেশ করল।
সকলকে একসাথে দেখে সে নিজের মুখে হাসি ফুটিয়ে বলে উঠল, বাহ, সকলে এসাথে গল্প করছিস দেখি। আহিলের কথা শুনে ছোট লুবনা বলে উঠল, কোথায় ছিলে তুমি কাকু? জানি বাড়িতে ডাকাত এসেছিল। ডাকাত? চোর কাকু। লুবনার মাথায় মৃদুভাবে বাড়ি মেরে সাজ আহিলকে উদ্দেশ্য করে কথাটা বলল। কারোর কোনো সমস্যা হয়েছে? কি কি চুরি হয়েছে? না আহিল। আহিলের দিকে তাকিয়ে কথাটা বললেন আশরাফুল চৌধুরী। আহিল দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে উঠলেন, আল্লাহ বাঁচিয়েছেন, তেমন কোনো কিছু যেন চুরি না যায়। আহিল নিজের কথাটা শেষ করতে পারল না, তার আগেই আশরাফুল চৌধুরী মৃদু কণ্ঠে বলে উঠলেন, আহিল এদিকে আসো, একটু কথা আছে। আহিল তার দুলাভাই আশরাফুল চৌধুরীর কথা শুনে দ্রুত পায়ে তার দিকে এগিয়ে গেল। এদিকে সাজ আর শুভা দাঁড়িয়ে দাঁড়িয়ে সকলের কথা শুনছে। তখন হঠাৎ সাজের কিছু একটা মনে পড়তেই সে শুভাকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করে উঠল, এই আপু, প্রহর ভাইয়া তখন তোকে ডেকেছিল কেন রে? সাজের কথাটা শুনে শুভার মনে পড়ে গেল সাজ তাকে কিভাবে মিথ্যা কথা বলে প্রহরের রুমে পাঠিয়েছিল। সে তাকে প্রহরের রুমে না পাঠালে এমন ঘটনা ঘটত না, তাই শুভা সাজের দিকে আর চোখে মুখে রাগ নিয়ে তাকালো। শুভার এমন লুক দেখে সাজ তার দিকে তাকিয়ে কেবলা মার্কা দাঁত বের করে হাসি দিল, সে আর বেশি কথা বাড়ালো না। সাজ বুঝতে পেরেছে শুভা হয়তো তখনকার জন্য তার উপরে রেগে আছে, তাই সাজ আর শুভাকে না ঘেটে চুপচাপ শান্ত মেয়ে হয়ে দাঁড়িয়ে রইল। এই কেচোর বাচ্চা, নিচে গেলি না কেন তখন? ধূপধাপ পা ফেলে আলিয়ার রুমে এসে জানালার পাশে দাঁড়িয়ে থাকা শুভাকে উদ্দেশ্য করে কথাটা জিজ্ঞাসা করল সাজ। ছাদ থেকে তখন সে শুভাকে নিচে নিয়ে যাওয়ার জন্য কত করে ডাক দিলে, জোরাজোরি করে ছাদ ঘরের সিঁড়ি পর্যন্ত নিয়ে আসলো, কিন্তু শুভার না এর কাছে সে শেষ পর্যন্ত হেরে গিয়ে শুভাকে ছাদ ঘরের ওখান থেকে সে আর নিচে নামাতে পারল না, তাই সে চলে এসেছিল তখন। সাজের কথা শুনে শুভা ভ্রু কুঁচকে সাজের দিকে তাকালো। হাতটা জানালার গ্রিলের উপর রেখে শান্ত কণ্ঠে বলে উঠল, বললাম তো শরীর খারাপ লাগছিল তাই নিচে যায়নি। শুভার কথা শুনে সাজের হাসি পেল। সে জানে শুভার মনের মধ্যে কি চলছে, কিন্তু শুভা যে তা স্বীকার করছে না তা দেখে সাজের হাসি পেল। শুভার মনের ভিতর থেকে একমাত্র প্রহর ভাইয়াই যে কথা বের করতে পারবে এটাও সে ভালো করে জানে, তাই তো সে এসেছে আসল লোকের কাছে তাকে পাঠানোর জন্য। কথাগুলো ভেবে সাজ আনমনেই ঠোঁট ফাঁক করে হাসে উঠল। এই মুহূর্তে সে ভীষণভাবে শুভার মনের কথাগুলো জানতে চাচ্ছে, কিন্তু তা তো আর হবে না, তাই সে প্রহরের কথা মতো শুভাকে প্রহরের রুমে পাঠানোর জন্য মৃদু কণ্ঠে বলে উঠল, শুভা একটু সৌহার্দ্য ভাইয়ার রুমে যাবি? শুভা জানালার পাশে দাঁড়িয়ে পুকুরটার দিকে তাকিয়ে ছিল, যেখানে এখনো প্রহরের বাবা দাঁড়িয়ে আছে আর একমনে পুকুরের দিকে তাকিয়ে আছে। সাজের কথা শুনে শুভা নিজের দৃষ্টি সরিয়ে সাজের দিকে তাকিয়ে কৌতূহলী কণ্ঠে জিজ্ঞাসা করে উঠল, কেন? শুভার কুচকানো মুখ দেখে সাজ হাসল। সাজ নিজের হাত কচলাতে কচলাতে স্বাভাবিক কণ্ঠে বলে উঠল, সাইদ ভাইয়ার ব্যাগে আসার সময় আমি উপন্যাসের একটা বই দিয়েছিলাম, ওটা একটু এনে দে না আপু। সাজের কথা শুনে শুভা বিরক্তিতে নিজের চোখ ছোট ছোট করে বলে উঠল, না, আমি পারবো না ভাই। শুভার উত্তর শুনে সাজ শুভার দিকে তাকিয়ে চোখ ছোট ছোট করে আদুরে কণ্ঠে আবদার করে বলে উঠল, জানা একটু, আমিই যেতাম আপু। তোকে এত তেল মারতাম না, কিন্তু মনিকা ভাবি ডাকছে আমাকে, তাই ওখানে যেতে হবে। জানা তুই একটু কাজটা করে দে। সাজের কথা শুনে শুভা একটু বিরক্তি নিয়েই জানালার কাছ থেকে সরে আসলো। খাটের উপর এসে বসল, তারপর চোখ তুলে সাজের দিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে বলে উঠল, সাইদ ভাইয়া তো প্রহর ভাইয়ার রুমে ছিল তাই না? শুভার কথায় সাজ মাথা নাড়িয়ে ছোট করে হ্যাঁ উত্তর দিল। সাইদ যে প্রহরের রুমে ছিল এটা শুনলে শুভা যেন আবার বেঁকে না বসে তাই মনে মনে দোয়া করতে লাগল। সে শুভার দিকে তাকিয়ে মুখ চোখ ছোট করে একবার জোরে বলে উঠল, হুম, দেখ ভাইয়া, যদি অন্য রুমে থাকতো তাহলে আমি যেতাম, কিন্তু প্রহর ভাইয়ার রুমে আছেন হয়তো। আমি যাব না। সাজ যে ভয় পেয়েছিল তাই হলো। সাইদের ভাইয়া ব্যাগ প্রহর ভাইয়ের রুমে আছে বলে শুভা প্রহরের রুমে যাবে না বলে গো ধরে বসল। এই মেয়েটাকে নিয়েও সে পারে না। সাজ এখন কি করবে বুঝে উঠতে পারল না, তবে মনে মনে আল্লাহ কাছ থেকে ক্ষমা চেয়ে সাবলীলভাবে মিথ্যা কথা বানিয়ে বলে উঠল, আরে কেউ নেই রুমে, সবাই বাগানের দিকটাই গেছে, মেহেদির জন্য বাগানটা পরিষ্কার করছে না, তাই ভাইয়াকে নিয়ে দেখাতে গিয়েছে সকলে।
সাজের কথাগুলো শুনল শুভা, তার কাছে সাজের কথা যেন বিশ্বাস হলো, তবুও মাথা ঝাঁকি না বলল। সাজ শুভার দিকে ঠোঁট উল্টে দাঁড়িয়ে রইল। এটা দেখে শুভার মন গললেও সাজকে তা বুঝতে দিল না। শুভা শান্ত কণ্ঠে বলে উঠল, না সাজ, আমি যাব না, তুই যা। যা না আপু, যাবি আর আসবি, যা প্লিজ প্লিজ। বলছিল তো প্রহর ভাইয়ার রুমে যাব না আমি। তাও কেন বিরক্ত করছিস? আর তুই কেন সাইদ ভইয়ার ব্যাগে বই রাখতে গেলি? আমাকে বলতি আমি রেখে দিলাম। তা না ভাইয়ার ব্যাগে রেখেছিস কুত্তা। শুভার কথা শুনে সাজ নিজের চোখ মুখ কুঁচকে শুভার দিকে এক ভয়ঙ্কর লুক দিয়ে বলে উঠল, এক থাপ্পড় খাবি শয়তান ছ্যামরি। তোমাকে যখন বললাম আমার ওড়নাটা নে, তখন তুমি কি করলে? আমার ছোট ওড়নাটার নাকি আপনার ইয়ামস্ত বড় ব্যাগে জায়গা হবে না। বলেছিলে না বল? আর তার জন্যই তো আমি কয়েকটা জিনিস সাইদ ভাইয়ার ব্যাগে নিয়ে এসেছে। আমার ব্যাগ তখন গাড়িতে দিয়ে দিছিল মৃন্ম ভাইয়া, তাই বাধ্য হয়েছে বুঝলি। সাজের কথা শুনে শুভা চোর ধরা খাওয়ার মতো নিজের ছোট হয়ে যাওয়া মুখটা নিয়ে অন্য দিকে তাকালো। অন্য দিকে তাকিয়েই যে মৃদু কণ্ঠে বলে উঠল, আমি এত কথা শুনতে চাচ্ছি না ভাই। আমি যাব না মানে যাব না। আচ্ছা তোকে যেতে হবে না, আমি যাচ্ছি, কিন্তু মনিকা ভাবি যে কাজ দিয়েছে তোকে, কিন্তু তা করতে হবে। করবি? শুভা সাজের কথা শুনে নিজের এক ভ্রু কুঁচকে নিল। সে সাজের মাথায় যে শয়তানি বুদ্ধি কিলবিল করে তার আগামাথা কিছু না ভেবেই এক ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করে বলে উঠল, কি কাজ বল? করব। করবি? আচ্ছা শোন আপু, আলিফ বাবু মনে হয় দাদামশাই এর কাছে। দাদামশাইয়ের কাছ থেকে তাকে নিয়ে প্রহর ভাইয়ার কাছে দিয়ে আয় তো। প্রহর ভাইয়া আলিফকে দেখতে চেয়েছে, তাই ওকে নিয়ে গিয়ে ভাইয়ার কাছে দিবি। ভাইয়া বাগানে আছে, যা যা। সাজ চোখ মুখ বুজে এক নাগারে বিরতিহীনভাবে মিথ্যা কথাগুলো বলে উঠল। অলিভকে তো সে একটু আগে সৌহার্দ্য ভাইয়ার সাথে দেখেছে, কিন্তু সাজ কি বলছে এগুলো? সাজের কাজ না করে দিল তো তাকে আবারও প্রহরের মুখোমুখি হতে হবে। না, সে আর কিছুতেই লোকটার মুখোমুখি হতে চায় না। সাজের কথা শুনে শুভা উঠে দাঁড়াল। সে সাজের দিকে তাকিয়ে মুখে হাসি ফুটে তুলে শান্ত কণ্ঠে বলে উঠল, তুই যা, আলিফকে ভাইয়ার কাছে নিয়ে যা। আমি তোর বই এনে দিচ্ছি। যা যা তুই। সাজ মাথা নাড়িয়ে হ্যাঁ বললে শুভা আলিয়ার রুম থেকে বেরিয়ে গেল প্রহরের রুমে যাওয়ার উদ্দেশ্য। সাজ শুভার চলে যাওয়ার দিকে তাকিয়ে হাসতে হাসতে খাটের উপর শুয়ে পড়ল। অবশেষে সে নিজের কাজটা করতে পেরেছে। ইতিহাসে এই প্রথমবার শিকার নিজে যাচ্ছে শিকারীর কাছে, কথাটা ভেবে সাজ আবারও শব্দ করে হেসে উঠল। যার ভয় শুভা এতক্ষণ ওই রুমে যেতে চাচ্ছিল না, বেচারাকে এখন তার রুমেই যেতে হচ্ছে তার শয়তানি বুদ্ধির জন্য। সাজ শুয়ে শুয়ে ভাবতে লাগলো তার মাথা কি দিয়ে তৈরি যে সে এমন ঝাঁকানাকা বুদ্ধি বের করে শুভাকে প্রহরের রুমে পাঠিয়ে দিল। এই কথা চিন্তা করে মনে মনে মুচকি হাসি দিল সে, কিন্তু পরক্ষণেই মনে পড়ল শুভা তো প্রহরের রুমে গেলে সব বুঝে যাবে তখন। সে প্রহরের রুম থেকে বেরিয়ে এসে তাকে ভালো মতো উত্তমমধ্যম দেবে। শুভা যেন তাকে উত্তমমধ্যম দিতে না পারে, তাই সাজ দ্রুত পায়ে চলে গেল তার দাদুর কাছে। সেখানে গিয়ে অন্য সকলের সাথে কাজে হাত লাগালো। আর মনে মনে শুভার আসার অপেক্ষা করতে লাগলো। এদিকে শুভা পা ফেলে আস্তে আস্তে প্রহরের রুমে আসলো। আজ 3 বছর পরে সে আবারও তার চেনা পরিচিত রুমটাই প্রবেশ করল। রুমটার সামনে থেকে অনেকবার সে ফিরে গেছে, প্রবেশ করা নি সে এই রুমে। প্রহর বিদেশে চলে যাওয়ার পরে 2 থেকে 3 বার এ বাড়িতে এসেছে সে। এ বাড়িতে আসলেও কখনো রাত থাকেনি আর এই রুমের দিকেও পা বাড়ায়নি। কাঠের মস্ত দরজা ঠেলে শুভা প্রহরের রুমে ঢুকল। রুম আগের মতোই আছে, কোনো জিনিসপত্রের চুল পরিমাণ পরিবর্তন হয়নি। শুভার চোখ আটকে গেল প্রহরের রুমে থাকা এক কোণের টেবিলের উপর মাঝামাঝি সাইজের নোটবুকের উপর, তার পাশেই আছে অনেকগুলো কলম, পেন্সিল, রাবার আর কাটার। প্রহরের রুমে বড় একটা জানালা আছে যেখান থেকে সুন্দর দক্ষিণা বাতাস আসে তার রুমে। শুভা রুমে প্রবেশ করতেই হু হু করে বাতাস তার এলোকেশি চুলগুলোকে উড়িয়ে সব মুখের উপরে এসে পড়ছে। শুভা চুলগুলো কানের কাছে গুজে সামনে এগিয়ে গেল। প্রহর যে খুব সুন্দর ছবি আঁকতে পারে এটা পরিবারের সকলেই জানে। প্রহর অনেকবার নিজের সাদা খাতায় তাকে ফুটিয়ে তুলেছিল।
শুভা এই কাজের জন্য প্রহরকে অনেকবার নিষেধ করেছে, কিন্তু কে শোনে কার কথা। শুভা যতই টেবিলের দিকে এগিয়ে যাচ্ছে ততই তার পুরনো স্মৃতিগুলো চোখের সামনে ভেসে উঠছে। পুরনো স্মৃতি মনে পড়তেই শুভা বুক ভরা এক নিঃশ্বাস নিল। টেবিলের উপর থাকা প্রহরের নোটবুকটা আলতো হাতে নিজের হাতের উপর তুলে নিল। নোটবুকটার প্রথম পেজ উল্টাতে যাবে তার আগেই কাঁধে কারোর স্পর্শ পেয়ে শুভার হাত থেকে নোটবুকটা নিচে পড়ে গেল। শুভা ভয়ে নিজের ওড়না শক্ত করে চেপে ধরল। চোখ মুখ খিচে বন্ধ করে নিল ও। তবে তার হিতাহিত জ্ঞান আসতেই শুভা পিছন ঘুরে দাঁড়াল। পিছে ঘুরে সামনে তাকাতেই তার সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটাকে দেখে চোখ বড় বড় করে ফেলল শুভা। চৌধুরী বাড়ির রান্নাঘরের চারপাশ তখন ফাঁকা। রাত তখন প্রায় 12টা। বাড়ির বড়রা সবাই নিজেদের রুমে গিয়ে বিশ্রাম নিচ্ছিলেন। ছোটরা কেউ কেউ গল্পে মশগুল, কেউ চুপি চুপি ফোনে নিজেদের অর্ধ আত্মার সাথে কথা বলছে। কিন্তু এদিকে চৌধুরী বাড়ির রান্নাঘরের এক কোণে, নীল শাড়ি পরে দুচোখে দুষ্টু দুষ্টু ভাব নিয়ে দাঁড়িয়ে আচারের বোলতগুলো এক দৃষ্টিতে দেখছে সাজ। সাজ ছোটবেলা থেকেই আচার পাগল। যতই তার মা বা বড়রা তাকে বারণ করুক, সে সুযোগ পেলেই আচার খেতে লুকিয়ে রান্নাঘরে চলে আসত সবসময়। আজও তার সেই পুরনো অভ্যাস মাথাচাড়া দিয়ে উঠেছে। আচারের বোতলগুলো দেখে তার মুখে একটা দুষ্টুমিতে লিপ্ত হাসি ফুটে উঠেছে। এই দুষ্টুমির হাসিটাকে পূরণ করতে সাজ তার পুরনো অভ্যাসের মতো আচারের বোতল হাতে নিয়ে এক কোণে দাঁড়িয়ে চুপি চুপি আচার খেতে লাগল। আচারের টকমিষ্টি স্বাদের ফলে তার মুখে তৃপ্তির ছাপ স্পষ্ট ফুটে উঠেছে, কিন্তু তার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না, কারণ বোতলটা খুলে সে চামচ দিয়ে অল্প একটু আচার মুখে দিতেই পেছনে থেকে হঠাৎ সৌহার্দের গম্ভীর গলা ভেসে আসলো তার কানে। সৌহার্দ্য গম্ভীর কণ্ঠে তাকে উদ্দেশ্য করে বলছে, এত রাতে আচার খাওয়া যে পেটের জন্য ভয়ানক ক্ষতিকর তা আর কতবার বলবো তোকে। সাজ চমকে উঠে পেছনে তাকালো। সৌহার্দ্য দরজার ফ্রেমে ভর দিয়ে দাঁড়িয়ে আছে। তার ঠোঁটের কোণে সেই পরিচিত মুচকি হাসি। সৌহার্দ্য মুখটা এমন করে রেখেছে, যেন সে অনেকদিন ধরেই এই মুহূর্তটার অপেক্ষায় ছিল। হুট করে সৌহার্দ্যকে দেখে সাজ একটু অপ্রস্তুত হয়ে গেলেও নিজেকে সামলে নিয়ে মৃদু কণ্ঠে বলে উঠল, আপনি আপনি এখানে কি করছেন? সাজের কথাটা যেন সৌহার্দ্যের কাছে বোকা বোকা ঠেকালো, সে নিজের এক ভ্রু উঁচিয়ে স্বাভাবিক কণ্ঠে বলে উঠল, এটা প্রহর ভাইয়ের বাড়ি, তাই আমি যেখানে খুশি যেতে পারি। কিন্তু আসল প্রশ্ন হলো, তুই এখানে কি করছিলি? সবাই যখন গল্পে মশগুল, তখন তুই রান্নাঘরে লুকিয়ে লুকিয়ে আচার খাচ্ছিস? চোর একটা। সৌহার্দ্যের মুখ থেকে চোরের উপমা পেয়ে সাজ একটু অপ্রস্তুত হয়ে গেল। সে নিজে বুঝতে পারছে না, সৌহার্দ্যের সামনে তার কেমন যেন লজ্জা লাগছে, তবুও সাজ নিজেকে সামলে মৃদু কণ্ঠে বলে উঠল, আপনার সমস্যাটা কি? আপনার কি আমার সবকিছুতে নজর রাখা ছাড়া আর কোনো কাজ নেই ভাই? সৌহার্দ্য সাজের কথাটা শুনে হুট করে হেসে ফেলল, তারপর খুব কষ্ট নিজের হাসি আটকিয়ে মৃদু কণ্ঠে বলে উঠল, ম্যাম আপনি যেমন কাজ করেন তাতে আমাকে আর কষ্ট করে আপনার উপর নজর রাখার দরকারই হয় না। এই যে তুই নিজেই এমন কিছু করিস, যা সহজেই সকলের চোখে আটকায়। আচ্ছা বাদ দে এসব কথা, চল একসাথে আচারটা খাওয়া যাক। আয় ভাগাভাগি কর দেখি। সাজ সৌহার্দ্যের কথা শুনে বিরক্তিতে নিজের চোখ মুখ কুঁচকে নিল। সে জানে সৌহার্দ্য তার সাথে মজা করছে, সৌহার্দ্যকে সে জীবনেও শুধু শুধু আচার খেতে দেখেনি, এখন খেতে চাইছে মানে তাকে বিরক্ত করতে এমন করছে তা সাজ ভালো করে বুঝতে পারল। সাজ এবার সৌহার্দ্যের দিকে তাকিয়ে বিরক্তির সুরে বলে উঠল, কিসের ভাগাভাগি? কোনো ভাগ পাবেন না আপনি, আর আমাকে বিরক্ত করা বন্ধ করে যান তো এখান থেকে। আচ্ছা আমি একটা প্রশ্ন করি? সৌহার্দ্য এবার রান্নাঘরে দরজা ছেড়ে রান্নাঘরের মধ্যে প্রবেশ করল আর সাজের খুব কাছে দাঁড়িয়ে মৃদু কণ্ঠে বলে উঠল, কখনো কি না করছি? আমি না হয় এখানে আচার খেতে এসেছে, কিন্তু আপনি এত রাতে এখানে কেন এসেছেন? তৃষ্ণা মিটাতে। দে, আমার তৃষ্ণা মিটিয়ে দে। সৌহার্দ্যের কথাটা শুনে সাজ এক পলক সৌহার্দ্যের দিকে তাকালো, তারপর এক হাতে আচারের বোতলটা ধরে অন্য হাত দিয়ে পাশেই থাকা পানির বোতলটা তুলে সৌহার্দ্যের দিকে বাড়িয়ে দিয়ে মৃদু কণ্ঠে বলে উঠল, নেন আর জানতো এখান থেকে। সৌহার্দ্য সাজের হাত থেকে পানির বোতলটা নিয়ে সাজের কথাটার বিপরীতে মৃদু কণ্ঠে বলে উঠল, তুই দেখি যেতে বলছিস, আচ্ছা তোর মনে হয় আমি তোর কথা শুনব? তুই কখনো আমার কথা শুনেছিস?
সাজ সৌহার্দ্যের কথা শুনে বুঝতে পারল সৌহার্দ্য কি বলতে চাচ্ছে, তাই সে এবার নিজের চোখ কপালে তুলে বলে উঠল, আপনার কি কোনো কাজ নেই? আমাকে বিরক্ত করা কি আপনার একমাত্র কাজ? সৌহার্দ্য সাজের কথাটা মুচকি হেসে বলে উঠল, এই তো এতদিনে একদম ঠিক ধরেছিস দেখি। সৌহার্দ্য কথাটা শেষ করতে না করতেই সে আচমকা সাজের হাত থেকে আচারের বোতলটা ছিনিয়ে নিল। আরে, এটা দাও ভাইয়া। সাজও চিৎকার করে উঠে বোতলটা ফিরিয়ে নেওয়ার জন্য তার দিকে ঝাঁপিয়ে পড়ল। সৌহার্দ্য সাজকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে কয়েক পা পিছিয়ে গেল, তারপর বোতলটা নিজের মাথার ওপর তুলে রেখে শয়তানি স্বরে বলে উঠল, তোর মতো বাচ্চা মেয়ে একা একা এত আচার খাবে, সেটা তো হতে দেওয়া যায় না। আমিও খাবো, শেয়ার কর। তা না হলে আমার কাছ থেকে আচার পাওয়ার আশা বাদ দে। সাজ সৌহার্দ্য কথাটা শুনলেও এক হাত দিয়ে বোতল ধরার চেষ্টা করছিল আর অন্য হাত দিয়ে সৌহার্দ্যের হাত সরানোর চেষ্টা করছিল, কিন্তু সৌহার্দ্যের উচ্চতা সাজের থেকে অনেক বেশি হওয়ায় সে কিছুতেই বোতলটা নিতে পারছে না। মিনিট পাঁচেক সৌহার্দ্যের সাথে আচার নিয়ে ধস্তাধস্তি করার পরেও যখন কোনো লাভ হলো না, তখন সাজ নিস্তেজ হয়ে মৃদু কণ্ঠে বলে উঠল, আচ্ছা ভাগ করব, এবার দেও। সৌহার্দ্য সাজের কথাটা শুনে আচারের বোতলটা নিচে করল। তারপর পরিষ্কার রান্নাঘরের মেঝেতে বসে আচারের গন্ধ নিতে লাগল। সাজ সৌহার্দ্যকে নিচে বসতে দেখে নিজের চোখ ছোট ছোট করে নিল। সে অবাক দৃষ্টি তাকিয়ে সৌহার্দ্যকে দেখতে লাগল। সৌহার্দ্য সাজকে দাঁড়িয়ে থাকতে দেখে মৃদু কণ্ঠে বলে উঠল, কিরে খাবি না? হুম হুম। সাজ কথাটা বলে নিজের সৌহার্দ্যের মতো নিচে বসে পড়ল আর হাতে থাকা চামচটা দিয়ে আচার খেতে লাগল। সাজ এক চামচ নেওয়ার পরেই সৌহার্দ্য ও সাজের হাত থেকে চামচটা নিয়ে জলপাই এর মিষ্টি আচার নিজের মুখে পুরে নিল। এমন পালাক্রমে তিনবার আচার খাওয়ার পরে হুট করে সৌহার্দ্য সাজকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করে উঠল, তোর পড়াশোনা কি খবর? ওর রাস্তায় আর আমি আমার রাস্তায়। জানেন আমার একটা নীতি আছে পড়াশোনা নিয়ে, শুনবেন? নীতি? হুম, এই যে, পড়াশোনা থেকে দূরে থাকুন, সুস্থ থাকুন এবং সুখে থাকুন। নাটক কম করো প্রিয়, তুমি যে তলে তলে লেখাপড়া করে সিলেবাস শেষ করে ফেলতেছ, সেটা তোমার এই লিকলিকে চেহারা দেখলেই বোঝা যায়। বিশ্বাস করেন ভাইয়া, তেমনই কিছু না। আপনি জানেন আমার সমস্যা কি? আসলে আমার পড়াশোনা নিয়ে অনেক টেনশন হয়। আর এই টেনশন হয় বলে পড়তে পারি না বলে আবার টেনশন হয়, আর এই টেনশনের জন্য অনেক সমস্যায় আছে। এখনো সময় আছে সাজ, এসব তাল বাহানা বাদ দিয়ে লজ্জা থাকলে পড়তে বসো। কিন্তু সমস্যা হচ্ছে আমার যে লজ্জা নাই। সব সময় শয়তানি, তাই না তোর? সৌহার্দ্যের কথাটা শুনে সাজের মুখটা বিরাজ হয়ে গেল। সৌহার্দ্য কেবল মাত্র চামচের মাধ্যমে আচারটা তুলেছিল, ঠিক তখনই সাজ সৌহার্দ্যের হাত থেকে চামচটা কেড়ে নিতে যাবে, তার জন্য হাত বাড়িয়ে চামচটা টান দিতেই সেটা ছিটকে গিয়ে সাজের নীল শাড়ির উপর পড়ল। সাথে সাথে সাজ লাফ দিয়ে উঠে দাঁড়াল। সৌহার্দ্য নীল শাড়ির দিকে তাকিয়ে একবার সাজের দিকে তাকালো, তারপর মৃদু কণ্ঠে বলে উঠল, এই দেখ, নষ্ট করলি তো শাড়িটা। সাজ এবার সৌহার্দ্যের কথা শুনে রাগে ফুঁসতে ফুঁসতে বলে উঠল, আমি নষ্ট করলাম? আপনি যদি এখানে না আসতেন, তাহলে এমন কিছুই হতো না। যান তো এখান থেকে। সৌহার্দ্য এবার সাজের রাগ দেখে নিজের এক ভ্রু কুঁচকে বলে উঠল, আমি না চাইলে তুই আমাকে কখনোই তাড়াতে পারবি না সাজবাতি। সৌহার্দ্য কথাটা বলে হঠাৎ সাজের কাছে এগিয়ে এসে সাজের নাকে আঙুল দিয়ে টোকা দিয়ে আস্তে করে সাজের গালটা টিপে দিল। সাজ সৌহার্দ্যের কাছে হতবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকল। তারপর নিজের হুঁশে এসে মৃদু কণ্ঠে বলে উঠল, আপনি কি আসলেই পাগল? সৌহার্দ্য সাজের কথার বিপরীতে মুচকি হেসে বলে উঠল, পাগল তো তুই। রাত 12টায় রান্নাঘরে ঢুকে আচার খাচ্ছিস। সাজ সৌহার্দ্যের কথা এবার সত্যিই রেগে গিয়ে বলে উঠল, আমি একা খাচ্ছি নাকি? যান এখান থেকে। সত্যি, আমি আর আপনার সাথে কথা বলতে চাচ্ছি না। সৌহার্দ্য এবার সাজের রাগ দেখে আরো বেশি মজা পেল, তবে সে আর সাজকে বিরক্ত করল না। সে হাসতে হাসতে বলে উঠল, ঠিক আছে, যাচ্ছি আমি, কিন্তু একটা কথা মনে রাখিস, তুই আমাকে যতই তাড়াতে চাইবি, আমি ঠিক ততটাই তোর কাছে ফিরে আসবো সাজবাতি। গাঞ্জা টেনেছিস নাকি? হয়তো। সৌহার্দ্য সাজের কথার এই উত্তর দিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। আর সাজ রাগে ফুঁসতে ফুঁসতে চামচটা মুছে নিজের হাতে তুলে নিয়ে মনে মনে বলে উঠল, অদ্ভুত পাগল।
কিন্তু কথাটা বলার সময় তার ঠোঁটের কোণে এক মৃদু হাসির রেখা ছিল। রাতের আকাশের মেঘগুলো সোনালি জ্যোৎস্নার মোহনীয় ভেলায় ভাসছে। চাঁদ তার পূর্ণ যৌবনে উদ্ভাসিত দিগন্তকে ঢেকে রেখেছে তার অপার্থিব জ্যোতির আলোয়। চৌধুরী বাড়ির ছাদের কোণে দাঁড়িয়ে আছে শুভা। একাকিত্বে ডুবে গেছে সে। রাত 12টার ছাদে একা একা, আগে ভয় করলেও এখন যেন তা অভ্যাস হয়ে গেছে। তার শরীর জড়িয়ে আছে লালসবুজ শাড়ির মায়াবী আবরণে। এক কথায় শাড়িটা তাকে প্রকৃতির অপরূপ সজ্জায় মুড়ে রেখেছে। তার মুক্ত চুলগুলো বাতাসের সঙ্গে আলতো খেলায় মগ্ন। রক্তিম ঠোঁটের কোণে জমেছে এক সমুদ্র অভিমান। শুভা নিঃশব্দে আকাশের দিকে তাকিয়ে আছে। আর তার ভেতরে উথালপাথাল বয়ে চলছে রাগ আর অভিমানের স্রোত। প্রহরের প্রতি তার অব্যক্ত অনুভূতি যেন এক কঠিন পদার্থের মতো তাকে চেপে ধরছে দিন দিন। সে প্রহরের কাছ থেকে দূরে থাকতে চায়। সে চায় না আবারও প্রহরের সাথে জড়ানো মতো ভুল করতে। সে চায় না আবারও তার মনটা ভেঙে টুকরো টুকরো করতে। তার চিন্তা চেতনার মধ্যে হঠাৎই নীরবতার পর্দা ভেদ করে ভেসে এলো এক সূক্ষ্ম পায়ের শব্দ। সে চমকে পেছনে ফিরে তাকালো। এত রাতে কে ছাদে এসেছে তা দেখবার জন্য। শুভা পিছনে ফিরে তাকাতে তাকাতে প্রহর ছাদের সিঁড়ি ভেঙে উঠে এসেছে। তার মুখে সেই চিরপরিচিত মধুর হাসি, যা দেখে একসময় শুভার হৃদয়ে বসন্তের ফুল ফুটত। শুভা প্রহরের হাসি পানা মুখখানা দেখে নিজের চোখ ঘুরিয়ে সামনে নিল। তার কাছে মনে হলো প্রহর যেন এই হাসি তা অভিমানের প্রাচীরে আঘাত হানতে এসেছে। শুভা এক পলক প্রহরের চোখে তাকাতে হয়তো সেখানে সে এক ঝলক অনুশোচনা দেখতে পেল, তাই তো সে তাড়াতাড়ি নিজের চোখ সরিয়ে নিল। প্রহরের সেই ঝিলিক যেন অন্ধকার রাতের মাঝে এক ফালি ভোর হয়ে এসেছে তার কাছে। জনের মধ্যে নীরবতার কাঁটাতার জেগে উঠলেও প্রহর তার দীর্ঘ হতে দিল না। সে একটু এগিয়ে এসে শুভাকে উদ্দেশ্য করে বলে উঠল, তুই এখানে একা একা দাঁড়িয়ে আছিস কেন? সবাই তো নিচে। শুভা প্রহরের কথাগুলো শুনল। প্রহরের কণ্ঠের ধীমতা শুভার কানে এসে লাগল। তবুও সে প্রহরের দিকে না তাকিয়ে গম্ভীর গলায় বলে উঠল, আপনার তা জানার দরকার নাই। প্রহর শুভার এই ধরনের কথা শুনে হেসে উঠল। যে মেয়েটা আগে তার সামনে কথা বলতে পারত না, আজ সেই মেয়ে এমন ভাবে কথা বলছে। কথাটা ভেবে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল সে। তার প্রহর শুভাকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলে উঠল, তুই অনেক বদলে গিয়েছিস রে শুভা। শুভা এবার প্রহরের কথাটা শুনে প্রহরের চোখে চোখ রাখল। তারপর সে স্বাভাবিক কণ্ঠে বলে উঠল, বদলাইনি আমি, শুধু বুঝতে শিখেছি কার কাছে আমার মূল্য কতটুকু। তাই হয়তো আপনার কাছে আমি অন্যরকম লাগছি। জানেন, আমার জীবনটা সেদিনের পর থেকে এত বাজে ভাবে এলোমেলো হয়ে গেছি যে জীবনটা আবার গোছাতে গিয়ে আরো প্যাচিয়ে যাচ্ছে। তাই জীবনটা একটু সুন্দর করার প্রচেষ্টা করছি, কিন্তু তাকদির তা হতে দিচ্ছে কই। শুভা কথাটা শেষ করে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। তারপর প্রহরের দিক থেকে চোখ সরিয়ে আকাশের দিকে তাকালো। নিজের বুকে হাত বেঁধে মৃদু কণ্ঠে প্রহরকে কিছু বলার সুযোগ না দিয়ে আপন মনে বলে উঠল, তকদির খুবই আশ্চর্যকর জিনিস, তাই না প্রহর ভাই? আপনি যতভাবেই জীবনকে সাজানোর চেষ্টা করেন না কেন, তকদিরে যদি ঝড়ো হাওয়া থাকে তবে তা বয়বেই, যার ফলশ্রুতিতে সবকিছু লণ্ডভণ্ড করে দিবে। আবার আপনি যতই এলোমেলো থাকেন না কেন, তকদিরে বসন্ত থাকলে ফুল ভরা বসন্ত আসবেই। শুভার অভিমান কষ্ট মিশ্রিত কথাগুলো শুনে প্রহর মৃদু হাসল। তারপর শুভার দিকে অপলকভাবে তাকিয়ে মৃদু কণ্ঠে বলে উঠল, তোর এই অভিমানটা কেন জানি আমার খুব ভালো লাগে। শুভা প্রহরের কথা শুনে নিজের চোখ বড় বড় করে বলে উঠল, আপনার ভালো লাগার জিনিসের তালিকায় আমি থাকতে চাই না প্রহর চৌধুরী। আর আমি কোনো জিনিস না, আমি রক্ত মাংসে গড়া মানুষ। প্রহর এবার আর হাসল না। সে একটু গম্ভীর হয়ে বলে উঠল, তুই কি সত্যিই আমাকে এতটা অপছন্দ করিস শুভা? শুভা তার কথার জবাব না দিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকল। প্রহর ধীরে ধীরে তার পাশে এসে দাঁড়াল। শুভা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে উঠল, কথায় আছে না, ডোন্ট টচ সামওয়ান সো মাচ দ্যাট দে লুজ দি অ্যাবিলিটি টু ফিল পেইন। গাঠনিক অর্থ কথাটা শরীরে ব্যথাকে বোঝালেও আমার ক্ষেত্রে সেটা পুরোপুরি ভিন্ন। অপছন্দ করার জন্য একটা অনুভূতি অনুভব করার প্রয়োজন হয়, কিন্তু আমার সব অনুভব শক্তি অনেক দিন আগেই মরে গেছে। তাছাড়া আপনাকে এমন প্রশ্ন মানায় না। প্রহর শুভার কথাগুলোর কোনো গুরুত্ব না দিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে উঠল, ভালোবাসি তোকে।
প্রহরের মুখ থেকে ভালোবাসি শব্দটা শুনে শুভা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, তারপর নিজেকে সামলে নিয়ে একদম ঠান্ডা কণ্ঠে বলে উঠল, আমাকে ভালোবাসতে এসেন না প্রহর ভাই, আপনার চোখে জল ছুঁয়ে যাবে, হয়তো বিরহে মন ভারী হবে উঠবে, কিন্তু অবশেষে আমাকে পাওয়াটা আর হবে না আপনার। প্রহর শুভার কথাগুলোর শুনে বুঝতে পারল শুভার মনে অনেক অভিমান জমে আছে। সে নিজেকে আজ বড্ড একা মনে করল। সে কিভাবে এই পরিস্থিতিটা নিয়ন্ত্রণে আনবে তা বুঝে উঠতে পারল না। তবে নিজের মনের অজান্তেই বলে উঠল, শুভা তুই জানিস তোর অভিমান আমাকে কেমন কষ্ট দেয়? তুই যে আমার বড় মায়ার জিনিস মেয়ে। কথাগুলো বলতে বলতে প্রহরের গলা নরম হয়ে এল, তবে সেদিকে দৃষ্টি নিক্ষেপ করল না শুভা। শুভা এবার প্রহরের কথাগুলো শুনে তার দিকে তাকিয়ে বলে উঠল, আপনি কেন সবসময় এমন করেন? আমার জীবনটাকে কেন কঠিন করে দিচ্ছেন আপনি? হুমায়ুন আহমেদের একটা কথা আছে, শুনেছেন? শত শত প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে ক্ষণিকের এই জীবনে এত মায়া করলে চলবে না। সব থেকে প্রিয় জিনিসটাকেও ছুঁড়ে ফেলার সাহস থাকতে হবে। আমার আগে এই সাহস ছিল না, কিন্তু এখন হয়ে গেছে। আপনিও সেই সৎ সাহসটা নিজের আয়ত্তে নিয়ে আসুন। প্রহর শুভার কথাগুলোর মানে কিছুটা ধারণা করতে পারল। সে শুভার দিকে তাকিয়ে বলে উঠল, তুই চাইলেও আমাকে এড়িয়ে যেতে পারবি না শুভা। আমি তোর জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। আমি নিজের জীবনের পতনের দ্বার প্রান্ত থেকে ফিরে এসেছি শুধু তোর জন্য। তুই আমাকে আবার সেই পতনের দ্বার প্রান্তে ঠেলে দিস না প্লিজ। শুভা প্রহরের কথাগুলো ঠিক বুঝতে পারল না, তবে সে প্রহরের চোখে চোখ রেখে বলে উঠল, কারোর পতনের জন্য অভিশাপ লাগে না, আমার মতো ক্ষুদ্র মানুষের দীর্ঘশ্বাসই যথেষ্ট। শুভার বলা কথাগুলো শুনে প্রহর শুভার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। সে কিভাবে সবটা শুভাকে বোঝাবে তা বুঝতে পারছে না। প্রহর শুভার এগিয়ে এল ধীর পায়, যেন তার পায়ের শব্দ শুনে শুভার মনের অশান্তি আরও না বাড়ায় সেই উদ্দেশ্য। সে শুভার কাছে এসে দাঁড়ালো, তার গভীর কালো চোখ দুটো সরাসরি শুভার দিকে তাকিয়ে। তার চোখে একরাশ মায়া আর অনুশোচনা। সেই দৃষ্টিটা একবার ভালো করে লক্ষ্য করলে শুভা হয়তো হারিয়ে যেত, তাই সে নিজেকে শক্ত করে ধরে রেখেছে। শুভা প্রহরকে নিজের আরও কাছে এগিয়ে আসতে দেখে কণ্ঠে স্পষ্ট বিরক্তি ফুটিয়ে তুলে বলে উঠল, কি সমস্যা? প্রহর নিজের কণ্ঠে স্নিগ্ধতা ফুটিয়ে তুলে বলে উঠল, সমস্যা নেই, তোর সাথে কথা বলতে এসেছি। প্রহরের বলা কথাটা স্বাভাবিক হলে তাতে চাপা বিষাদের আভাস স্পষ্ট ফুটিয়েছিল। প্রহরের কথাগুলো শুনে শুভা এবার নিজের রাগ নিয়ন্ত্রণে রাখতে পারল না। সে উপচে পড়া রাগ নিয়ে বলে উঠল, কোনো কিছু বলার দরকার নেই। আমি জানি আমাকে তুই ক্ষমা করতে পারিসনি। আমি তোর বিশ্বাস ভেঙেছি। কিন্তু শুভা, দেখ আমি ফিরে এসেছি। তোর কাছেই ফিরে এসেছি। আমি জানি আমি ভুল করেছি। কিন্তু সেই ভুল শুধরানোর একটা সুযোগ দেবি না আমাকে? প্রহরের কথাগুলো শুনে শুভা কিছুক্ষণ নীরব থাকল। বাতাসে তার চুলগুলো খেলা করছে। সে নিজের চোখের জল লুকিয়ে রেখেছে, কিন্তু তার অভিমানী মুখটা প্রহরের কাছ থেকে লুকাতে পারেনি। শুভার চোখে জমে থাকা অশ্রু এবার আর বাঁধ মানল না। শুভার অজান্তেই তা গড়িয়ে পড়ল, তবে সে প্রহরের চোখের আড়ালেই নিজে বুঝে ধীরে ধীরে বলে উঠল, কেন ফিরে এসেছেন? আবারও আমাকে ভেঙে টুকরো টুকরো করে দিতে? আবারও আমার বিশ্বাস নিয়ে খেলতে? জানেন আপনি বিশ্বাস জিনিসটা কত মূল্যবান? একবার তা ভেঙে গেলে সেটা আর কখনোই পুরোপুরি জোড়া লাগে না, তাই এসব করা বন্ধ করুন প্লিজ। প্রহর শুভার কথাগুলোর শুনে সে তার কাছে এগিয়ে এসে তার হাতটা ধরে ফেলল এবং মৃদু কণ্ঠে বলে উঠল, না শুভা, আমি তোকে কষ্ট দেওয়ার জন্য আসিনি। তোর হাতটা আবার ধরার জন্য এসেছি, সারা জীবন ধরে রাখার জন্য। শুভা, আমি জানি আমি তোর বিশ্বাস ভেঙেছি। কিন্তু আমার অনুভূতিতে কোনো দিন ভান ছিল না। আমি আজও তোকে ঠিক ততটাই ভালোবাসি, যতটা আগে বাসতাম। আমাকে ক্ষমা করে দে। আমি প্রতিজ্ঞা করছি, তোর সঙ্গে আর কখনো এমন কিছু করব না আমি। শুভা কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল, প্রহরের কথাগুলো শুনে তারপর দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে উঠল, প্রতিশ্রুতি আর বাস্তবতার মধ্যে পার্থক্য অনেক, প্রহর ভাই। আপনাকে করা আমার সেই প্রতিশ্রুতিগুলো আমাকে আজ এই অবস্থায় দাঁড় করিয়েছে। প্রহর এবার কি করবে বুঝে উঠতে পারল না। সে তখন শুভার সামনে নত হয়ে বলে উঠল,
তুই যদি একবার আমাকে আগের মতো বিশ্বাস করিস তাহলে দেখিস আমি তোর এই দুঃখ, অভিমান আর সব কষ্ট মুছে দেব। আমি তোর মুখে আবার সেই পুরনো হাসি ফিরিয়ে আনতে চাই, তোকে এমন করে দেখতে ভালো লাগে না। প্রহরের কথাগুলো শুনে শুভ্রার মুখে এক ঝলক তীক্ষ্ণ অভিমানের ছায়া ফুটে উঠল। সে তীক্ষ্ণতার সাথে বলে উঠল, আমার হাসি কাউকে ফিরিয়ে দিতে হবে না। আপনি শুধু আমার কাছ থেকে দূরে থাকলেই যথেষ্ট হবে। শুভ্রা আর প্রহরকে কোনো কথা বলার সুযোগ দিল না। সে প্রহরকে পেছনে ফেলে সিঁড়ির দিকে এগিয়ে গেল। প্রহর তখনও ছাদের মাঝখানে দাঁড়িয়ে, তার চোখে ছিল অপার শূন্যতা। এই গভীর রাতে, এই চিরস্থায়ী আকাশের নিচে, তাদের সম্পর্কের ফাটল যেন আরো বেশি প্রকট হয়ে উঠল। আকাশজুড়ে যেন এক জাদুকরী শোভা ছড়িয়ে পড়েছে। পূর্ণিমার চাঁদ তার পূর্ণ যৌবন নিয়ে উদ্ভাসিত হয়ে এখনো দাঁড়িয়ে আছে, আর তার অপার্থিব আলোতে দিগন্তরেখা যেন স্নান করছে। নিকষ কালো মেঘগুলো জ্যোৎস্নার মায় স্নিগ্ধ হয়ে ভেসে বেড়াচ্ছে। গাছপালা থেকে ধীরে ধীরে উঠে আসা কুয়াশা আকাশের নিচে মায়াবী পর্দার মতো বিছিয়ে দিয়েছে। প্রহরের সেই কুয়াশার চাদরকে আপনকে করে চুপচাপ দাঁড়িয়ে আছে। শুভ্রাকে তো সে কিছুতেই ছাড়তে পারবে না। মেয়েটাকে এত কিছু বলার পরও মেয়েটা যখন নিজের অভিমানকে প্রাধান্য দিয়ে চলে গেছে তখন তো তাকেও এমন কিছু করতে হয়। কথাগুলো ভেবে প্রহর মৃদু তবে তীক্ষ্ণ হাসির রেখা ফুটিয়ে তুলল নিজের ঠোঁটের কোণে। রাতের আকাশে পূর্ণিমার চাঁদ তার অপার্থিব রূপ মেলে ধরেছে। ঝলমলে জ্যোৎস্নার মায় চারপাশ ডুবে আছে। চৌধুরী বাড়ির আনন্দের উচ্ছ্বাস ধীরে ধীরে স্তিমিত হয়ে এসেছে এই রাতে। চারদিকে এক মায়াবী নীরবতা নেমে এসেছে। কিন্তু সেই নীরবতার মাঝে সাজ দ্রুত পায়ে রুমে এসে দরজাটা ভেতর থেকে ঠেলে দিল। তার চোখে মুখে রাগ আর বিরক্তির সমাহার। সৌহার্দের সঙ্গে রান্নাঘরে যে খুনসুটি হলো সেটা ঠিক তার জন্য আনন্দদায়ক ছিল না। হুদাই সেখানে সৌহার্দ্য তাকে অপমান করল। সৌহার্দ্য তাকে এমনভাবে বিরক্ত করছে যে সে এখন কিছুটা রেগে আছে। সাজ দরজাটা লাগিয়ে নিজের শাড়ির আঁচল ঠিক করতে করতে বিছানায় বসে পড়ল। সাজ মুখে যতই সৌহার্দ্যকে বিরক্তির লোক বলুক না কেন তার মনে ঠিকই সৌহার্দ্যের কথা ঘুরপাক খাচ্ছে। রান্নাঘরের সেই মুহূর্তগুলো তার মনে এক অজানা অনুভূতি সৃষ্টি করেছে, ফলশ্রুতিতে নিজের অজান্তেই তার ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠেছে। সাজ সৌহার্দ্যের কথা ভাবতে ভাবতে নিজের মনের অজান্তেই বলে উঠল, পাগল লোক একটা, সব সময় আমার পেছনে লেগে থাকে। তাসনিয়া আর লুবনা এই রুমেই ছিল। তারা দুইজন এই রাতে সোফায় উপর বসে ফোনে ডোরেমন দেখছিল। সাজকে এমন দ্রুত পায়ে এসে খাটের উপর বসে মুচকি মুচকি হাসতে দেখে তারা দুজনই নিজেদের এক ভ্রু কুঁচকে সামনে বসে থাকা সাজের দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে রইল। সাজকে গম্ভীর চিন্তায় ডুবে থাকতে দেখে তাসনিয়া উঠে এসে তার পাশে বসে বলে উঠল, কি এত ভাবছিস বোন? জীবনে কাউকে পাইলি নাকি? সাজ তো সৌহার্দ্যের চিন্তার বিভোর ছিল, কিন্তু হুট করে তাসনিয়ার এমন বেয়াকুফ মার্কা কথা শুনে নিজের চিন্তা থেকে এক ঝটকায় বেরিয়ে এসে নাক মুখ খিচে বন্ধ করে বলে উঠল, শীতের রাতে ঘুমানোর পরে কম্বলের লম্বা দিকি খুঁজে পাই না, সেখানে এই মেয়ে জিজ্ঞাসা করে কাউকে পাইলাম কিনা। আচ্ছা তাসনিয়া আপু, তুই বল, আমার দ্বারা কখনো সঠিক রং বাছাই করা সম্ভব হয়েছে? সেখানে কিনা মানুষ আল্লাহ। তাসনিয়া সাজের কথাটা শুনে মৃদু হাসল। তারপর আবার হুট করে কিছু একটা মনে পড়তেই সে সাজকে উদ্দেশ্য করে বলে উঠল, আচ্ছা তোর কেমন জীবনসঙ্গী পছন্দ সাজ? তাসনিয়ার কথাটা শুনে সাজ এক পলক তাসনিয়ার দিকে তাকালো। মেয়েটা যে কৌতূহলী হয়ে তার দিকে তাকিয়ে আছে সেটা সাজ তাসনিয়ার চোখ দেখেই বুঝতে পারল। সাজ তাসনিয়ার করা প্রশ্নটায় মুখে হাত দিয়ে এক আকাশ পরিমাণের চিন্তা নিজের মুখে ফুটিয়ে তুলে মৃদু কণ্ঠে বলে উঠল, মূলত আমার তেলাপোকার মতো জীবনসঙ্গী পছন্দ আপু। তেলাপোকার মতো মানে? আরে তেলাপোকাকে জুতা মারলেও সে যেমন উড়ে এসে জড়িয়ে ধরে, আমারও ঠিক তেমন একজন চাই, বা ধরো যাকে একটা থাপ্পড় দেওয়ার পরে সে আমার জন্য চিন্তিত হয়ে বলবে হাতে ব্যথা পায়নি তো জান, এমন ধরনের একজন। সাজের কথাটা শেষ হতে না হতেই ঘর কাঁপিয়ে তাসনিয়া হেসে উঠল। তাসনিয়াকে হাসতে দেখে সাজও তাসনিয়ার হাত ধরে হেসে দিল। দূরে বসে ডোরেমন দেখা লুবনা তাদের দুইজনকে এই রাতে ভূতের মতো শব্দ করে হাসতে দেখে বিরক্তিতে নিজের চোখ মুখ কুঁচকে নিয়ে আবারও নিজের কাজে মনোযোগ দিল। এদিকে শুভ্রা ছাদ থেকে নেমে এসে সোজা রুমে ঢুকল। ঠান্ডা বাতাসে তার চোখ দুটো লাল হয়ে গেছে। অভিমানের ভারে তার হৃদয়টা যেন আরো ভারী হয়ে উঠেছে আজ।
রুমে ঢুকে সে দেখল তাসনিয়া আর সাজ বিছানায় বসে ফোনে কিছু একটা দেখছে। সাজ সবে মাত্র নিজের শাড়িটা পাল্টে বিছানায় এসে বসেছে। সে বিছানায় এসে বসতে না বসতেই শুভ্রাও রুমে এসেছে। তাসনিয়া নিজের ফোন থেকে দৃষ্টি সরিয়ে শুভ্রার দিকে তাকিয়ে বলে উঠল, এই আপু, তুই এতক্ষণ ছাদে কি করছিলি? শুভ্রা তাসনিয়ার কথাটার কোনো উত্তর দিল না। সে চুপচাপ শাড়িটা খুলতে শুরু করল। শুভ্রার কাছ থেকে কোনো উত্তর না পেয়ে তাসনিয়া এবার একটু বিরক্ত হয়ে বলে উঠল, তুই কি প্রহরের সাথে ঝগড়া করেছিস? এখান থেকে ছাদে তো তাকেও দেখলাম। চৌধুরী বাড়িটা বেশ বড় আর চওড়া হওয়ায় দোতলা থেকে ছাদের ডান পাশটা ভালো করেই দেখা যায়। যা ফলে তাসনিয়া যখন লুবনার সাথে বসে ফোন দেখছিল ঠিক তখন ছাদের দিকে তাকাতে প্রহর আর শুভ্রাকে লক্ষ্য করেছিল, তাই কথাটা জিজ্ঞাসা করল সে। শুভ্রা তাসনিয়ার কথাটা শুনে সে এবার তাসনিয়ার দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে বলে উঠল, তাসনিয়া, ঝগড়া করার জন্য একটা সম্পর্ক লাগে। আর আমাদের মধ্যে তেমন কোনো সম্পর্ক নেই। যা আছে তা হলো শুধুই দূরত্বটা, তাই এমন প্রশ্ন আর করিস না। তাসনিয়া আর সাজ হতবাক হয়ে গেল শুভ্রার এমন কথা শুনে। তাসনিয়া শুভ্রার কথাটা শুনে চুপ হয়ে গেলেও সাজ হতভম্ব কণ্ঠে বলে উঠল, তুই এমন তিক্ত কথা বলছিস কেন আপু? এতদিন ধরে তোকে দেখছি, তুই তো এমন ছিলি না। প্রহরের ভাইয়ের প্রতি তোর এত রাগ? সাজের কথাটা শুনে শুভ্রা মৃদু হেসে বলে উঠল, রাগ? রাগ করার মতো অধিকার কি আমার মধ্যে আছে? তুই জানিস না, কিছু অধিকার থাকে যা সময়ের সঙ্গে সঙ্গে মরে যায়। আমারটাও অনেক আগে মরে গেছে। সাজ শুভ্রার কথাগুলো শুনে কিছু বলতে যাবে তার আগেই তাসনিয়া সাজের হাতটা ধরে তাকে আটকে গেল। তাসনিয়া আর কথা বাড়াল না। সে বুঝতে পারল, শুভ্রার মনের গভীরে এমন কিছু চলছে, যা বাইরে থেকে বোঝা কঠিন তাদের পক্ষে। তাসনিয়াদের চুপ করে যেতে দেখে শুভ্রা শাড়ি বদলে একটা সাদা সালোয়ার কামিজ পরে বিছানায় এসে শুয়ে পড়ল। তার মুখে সেই অভিমানী ভাবটা এখনো স্পষ্ট। সাজ আর লুবনা নিচে বিছানা করে সেখানে শুয়েছে আর উপরে শুভ্রা, তাসনিয়া। শুভ্রা বিছানায় এসে শুতেই তাসনিয়াও রুমের লাইটটা বন্ধ করে তার পাশে এসে শুয়ে পড়ল। তাসনিয়া শোয়ার 5 মিনিট পরেই মৃদু কণ্ঠে শুভ্রাকে উদ্দেশ্য করে সরাসরি প্রশ্ন করে বসল, শুভ্রা আপু, তুই কি সত্যিই প্রহরকে কোনো সুযোগ দেবে না যে যদি আবার সবটা ঠিক করে নিতে চায় তখন? তাসনিয়া, ভাঙা কাজ কখনো জোড়া লাগে না বুঝলি? প্রহর ভাই আমার বিশ্বাস ভেঙেছে। তাছাড়া আমি আর সেই পথে ফিরে যেতে চাই না যে পথে গেলে আমার পরিবারের মাথা ছোট হয়। তাসনিয়া আর কথা বাড়ালো না, সে চুপ করে শুভ্রার হাতটা জড়িয়ে শুয়ে রইল। সৌহার্দ্য আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারার দিকে তাকিয়ে আছে। তার ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি। রান্নাঘরে সাজের সাথে মুহূর্তগুলো তার মনে বারবার ফিরে আসছে। ঠিক তখনই রুমের দরজায় ধীরে ধীরে কড়া নাড়ার শব্দ তৈরি হলো। সৌহার্দ্য কিছুটা বিরক্তি নিয়ে দরজার দিকে তাকালো। এত রাতে কে এলো আবার? সে মনে মনে কথাটা বলে দরজা খোলার জন্য পা বাড়ালো। দরজা খোলার সাথে সাথে সে দেখল প্রহর বাইরে দাঁড়িয়ে আছে। তার মুখে বিষণ্ণতার ছাপ স্পষ্ট। চেহারাটা খুব ক্লান্ত মনে হচ্ছে সৌহার্দ্যের কাছে। সৌহার্দ্য প্রহরের এমন অবস্থা দেখে অবাক হয়ে বলে উঠল, ভাই, তোর কি হয়েছে? প্রহর সৌহার্দ্যের কথার গুরুত্ব দিল না, সে চুপচাপ ভেতরে এসে একটা চেয়ার টেনে বসল। তারপর কিছুক্ষণ চুপ করে বসে থাকলো সেখানে, ততক্ষণে সৌহার্দ্য রুমের দরজাটা লক করে তার কাছে এসে উপস্থিত হয়েছে। প্রহরকে এমন ভাবে দেখে তার চোখে মুখে গভীর চিন্তার ছাপ ফুটে উঠল। সৌহার্দ্য এবার নিজে থেকেই প্রহরকে উদ্দেশ্য করে বলে উঠল, কি হয়েছে তোর ভাই? তুই এভাবে চুপ করে বসে আছিস কেন? কোনো সমস্যায় পড়েছিস নাকি? প্রহর সৌহার্দ্যের কথাগুলো শুনে ধীরে ধীরে একটা দীর্ঘশ্বাস ছেড়ে সৌহার্দ্যকে উদ্দেশ্য করে বলে উঠল, সৌহার্দ্য, জানিস মানুষের জীবনে একটা সময় আসে যখন মানুষ তার জীবনের সবচেয়ে অসহায় অবস্থায় পড়ে। আমি আজ এখন ঠিক সেই জায়গাটায় দাঁড়িয়ে আছি। সৌহার্দ্য প্রহরের কথাটা শুনে বুঝতে পারল প্রহরের ভেতরে কিছু নিয়ে একটা গভীর ঝড় বয়ে যাচ্ছে। সৌহার্দ্য নিজেকে স্বাভাবিক রেখে গম্ভীর কণ্ঠে বলে উঠল, কি হয়েছে ভাই, বল তো? প্রহর নিজের চোখ নামিয়ে মেঝের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর ধীরে ধীরে বলে উঠল, আজ ছাদে শুভ্রার সাথে কথা বলার চেষ্টা করছিলাম। আমি জানি আমি তার বিশ্বাস ভেঙেছিলাম।
আমি জানি, সেদিন শুভ্রা আমাকে নিয়ে কতটা কষ্ট পেয়েছিল, কিন্তু আমারও তো কিছু করার ছিল না, বল তুই। তুই তো সবটা জানিস। আমি চেয়েছিলাম শুভ্রা যেন আমার অতীতের কাহিনীগুলো না জেনেই আমাকে আবারও একবার সুযোগ দিক। আমি তো শুধু তার চোখে আবারও আগের মতো সেই পুরনো ভালোবাসা দেখতে চেয়েছিলাম। সৌহার্দ্য গভীর মনোযোগ দিয়ে প্রহরের কথা শুনছিল। প্রহর কথাগুলো বলতে বলতে তার মাঝে থেমে গেল, তাই সৌহার্দ্য নরমভাবে জিজ্ঞেস করে উঠল। বুঝেছি, কিন্তু শুভ্রা কি বলেছে? প্রহর সৌহার্দ্যের কথাটা শুনে মৃদু হাসল, তবে সেই হাসিতে হতাশা স্পষ্ট। তারপর আবারও বলল, শুভ্রা কিছুই বলেনি, ও কি বলবে? ওর চোখে আমার জন্য শুধু অভিমান আর ঘৃণা দেখলাম। ও তো আমার দিকে তাকিয়েও দেখল না। আমি যতবার কথা বলতে গিয়েছি, ততবারই সে এড়িয়ে গেছে। সৌহার্দ্য প্রহরের কথাগুলো শুনে মৃদু কণ্ঠে বলে উঠল, জানিস ভাই, আম্মু বলে মেয়েরা হলো মায়ের জাত, তাদেরকে চিনতে একটা নিরেট মন লাগে। তারা আপাদমস্তক সব দুঃখ কষ্ট সয়ে নেয়। তারা নিজেদের বুকে পাথর চাপা দিয়েও সব কষ্ট পরিবারের জন্য মাথা পেতে নেয়। তাদের দুবেলা ভাত হজম হোক বা না হোক, দুঃখ ঠিকই হজম হয়। ভাই, শুভ্রা একটু সময় দে, দেখ সবকিছু ঠিক হয়ে যাবে। তুই শুধু শুভ্রার প্রতি আন্তরিক থাকিস, তবে দেখিস সে তোকে একদিন ঠিকই ক্ষমা করবে। ও তো তোকে এখনো ভালোবাসে। ভালোবাসা কখনো মরে না ভাই, ওর একটু অভিমান হয়েছে, তুই একটু সামলে নিলে দেখিস ও গলে যাবে। প্রহর নিজের ছোট ভাইটার কথাটা শুনে মৃদু হাসল। তারপর নিজের মাথাটা নেড়ে নিজ মনেই বলে উঠল, ভালোবাসা মরে না ঠিক, কিন্তু বিশ্বাস মরে যায়। আমি শুভ্রার বিশ্বাস ভেঙেছি। তাই হয়তো ও এখন আমাকে আর কোনোভাবেই মেনে নিতে পারছে না। আমি জানি, শুভ্রার সেই পুরনো অনুভূতিগুলো আর কখনো ফিরে আসবে না। কিন্তু আমি এখনো তাকে ছাড়া কিছু ভাবতে পারি না। আমার জীবন অসম্পূর্ণ লাগে ওকে ছাড়া। বুঝি আমি। আমি যতবার ওর সামনে যাই, ততবার ও আমাকে আরো দূরে ঠেলে দেয়। সৌহার্দ্য এবার নিজের চেয়ার থেকে উঠে এসে প্রহরের কাঁধে হাত রাখল, তারপর মৃদু কণ্ঠে বলে উঠল, ভাই, তুই হাল ছেড়ে দিস না। তুই দেখিস, একদিন শুভ্রা নিজে থেকেই তোর কাছে ফিরে আসবে, আর আমরা তো আছি তোর পাশে। প্রহর সৌহার্দ্যের কথাটা শুনে একটুখানি মুচকি হাসে বলে উঠল, জানি তো আমি। আচ্ছা, এখন শুয়ে পড়, কাল আবার সকাল সকাল উঠতে হবে। সৌহার্দ্য প্রহরের কথাটা শুনে মৃদু হেসে আর কোনো কথা না বাড়িয়ে বিছানায় গেল। এদিকে প্রহর চুপ করে চেয়ারে বসে রইল। তার মনে হয়তো সামান্য হলেও নতুন একটা আশা জেগে উঠল, তবে সাথে সেই আশার পেছনে এখনো সন্দেহের মেঘ ঘনীভূত হয়ে আছে। প্রহর চোখ বন্ধ করে চেয়ারে হেলান দিল আর ডুব দিল আজ থেকে 5.5 বছর আগের ঘটনায়। অসমাপ্ত।